ফার্স্ট যে ডায়লগটা বলেছিলাম যে বাচ্চা ছেলেরা আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বিয়ে করে হলে আমাকে ক্ষমতা চাই, দিনের শেষে মেয়ে জেনে ফেলে আমার বাবা উদ্দেশ্য সৎ না। নর্মাল দিনে ছবি চালানোর মতো আর্টিস্টই নেই বাংলাদেশে এই মুহূর্তে, এরকম কোনো ডিরেক্টরই নেই। এটার জন্য ইন্ডাস্ট্রি বসে পড়েছে। বাংলাদেশের সাকিব ছাড়া কোনো একটা নায়ক আছে যে ফিল্মে টাকা দিয়ে চলছে? 20 কোটির দেশে ফুল ফিল্মে 2টো শিল্পী আছে, একটা ওদিকে নায়ক, একটা ভিলেন। 89-এ আমি চেতনা করি নায়ক হিসেবে। আমি যার অ্যাক্টিংয়ে অসম্ভব ভক্ত ছিলাম আমি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। ট্রেনিংয়ে ছিল লাজ লজ্জা ভয়, একজন অভিনেতার এই 3 থাকতে নয়। ট্রেনিং আমার জীবনে বলতে হবে সেটা হচ্ছে স্বামী কেন আসামি। সালমান নাকি ডনকে বলেছিল যে সাবধান হয়ে যা, ও লিড করবে ইন্ডাস্ট্রি। যত ক্যারেক্টার আমি করেছি এই পৃথিবীতে কি এত ক্যারেক্টার করেনি। নায়কের মধ্যে একটা ব্যাটা ভাব থাকবে, ভিলেনের মধ্যে ব্যাটা ভাব থাকবে। তো সাকিব কিন্তু প্রথম রোমান্টিক হিরো ছিল, বাট ও যখন অ্যাকশন করেছে তখন অ্যাকশনটা পারফেকশন ছিল, ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু মান্না আসলে আপনাকে কিভাবে দেখতেন, কিংবা তার সাথে আপনার বন্ধু মানুষ, বাস ইমিডিয়েট সিনিয়র। আমার 2 বছর সিনিয়র, তো আমি ছাড়িনি। আমি কখনো আপনি ছেড়ে কথা বলিনি। মান্না যদি ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতো, এদেশে ইন্ডাস্ট্রি বন্ধ হতো না। ও খুব গবেষক ছিল, প্রভাষক ছিল। তোমার নাম মৃত্যু মানে একজন গবেষকের মৃত্যু। শরীরের কোনো অংশ ঠিক নেই, সব ভাঙা টাঙ্গা আছে চারিপাশে। আপনার কথা আমার দাদা মানে আমাকে দাদিমা আপনাকে বকা দিয়েছে, এটা মরে না কেন, এটা বলে এটা করে বলছে। আমি টায়ার কাদের, রাবার না, হাওয়া দিলে ফুলি না। নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চলাই সাইকেল। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু। আমি যেটা বিশ্বাস করি, আমার অভ্যাস যাতে এমন না হয়ে যায় যে অভ্যাসটা আমার অহংকারে পরিণত হয়ে যায়, যে তার একটা অভ্যাস। অহংকার যখন আমার হয়ে যাবে তখন আমার অধপতন চলে আসবে। এখন যদি আমি ব্রাজিল সাপোর্টার, সবার জন্য শুভকামনা। আর আমি বললাম না যে মেসি যে অসাধারণ একটা প্লেয়ার, ডিফারেন্ট একটা প্লেয়ার, মানে আমার দেখা পৃথিবীর বেস্ট প্লেয়ার। আশরাফুল মাখলুকাত, আমাদের সৃষ্টি সেরা জীব আমরা। এই আমি করবো কেন? আমি টাকাকে আজ পর্যন্ত কাগজ মনে করি। মানুষকে যদি হেল্পই করতে পারলাম না, তাহলে আমি মানুষই না। এমনিতে আমার অল টাইম ফেভারিট মোরগ পোলাও, শাহী মোরগ পোলাও। ইসলামের মুসলমানদের সবচেয়ে সৌন্দর্যটাকে প্রচারই করে না। মাফ, আল্লাহ বারবার বলছে তোমার সাথে অন্যায় হয়েছে, মাফ করে দাও। আমার মা বলছিলেন আমাকে একটা কথা, বাবা আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সৎ আর সম্মান বহন করতে হবে। সম্পর্ক করবেন 2 চোখ খোলা রেখে, একদম ভালো মন্দ খারাপ দেখে। সম্পর্ক যদি হয়ে যায় 1 চোখ বন্ধ করে দেন। দর্শক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রত্যেক বছরই কিন্তু ঘুরে ফিরে ঈদ আসে। হয়তো ঈদের আনন্দগুলো পরিবর্তিত হয়, কিন্তু আমাদের অনুভূতিগুলো কিন্তু একই জায়গায় থাকে। এই যে আমাদের নারীর টানে বাড়িতে ফেরা, মার হাতের মজাদার খাবার খাওয়া, বন্ধুদের সাথে খুনসুটি আড্ডা, আরও কত কি। এক একটা গল্প যেন রঙিন সুতোই বোনা। আর এই গল্পগুলো যখন আমরা পছন্দের তারকা স্টারের মুখে শুনি, আমার মনে হয় ঈদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। দর্শক, আমি আসিয়া সবাইকে ওয়েলকাম করছি ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ আয়োজন এপে স্টারে। আজকে এপে স্টারে আমরা এমন একজন স্টারকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশের যদি বলি সিনেমা অঙ্গনে একদম জলজলে করে চলছেন। তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। কথায় আছে, ঢাকায় সিনেমার নায়ক হতে হলে তার মুখোমুখি হতে হবে সবার আগে, কারণ নিজের ভয়ঙ্কর উপস্থিতি, তীক্ষ্ণ দৃষ্টি, শক্তিশালী সংলাপ আর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বছরের পর বছর দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। খল চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে মিশা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে। পর্দায় তার উপস্থিতি মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি রোম্যান্স। নায়ককে সাহসী আর গল্পকে প্রাণবন্ত করে তুলতে তার মতো শক্তিশালী ভিলেনের বিকল্প খুব কমই আছে দেশের চলচ্চিত্রে। অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি জয় করেছেন কোটি দর্শকের ভালোবাসা। আপাতমস্তক চলচ্চিত্রের এই মানুষটি, তিনি 3বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2011 সালে পেয়েছেন বস নাম্বার 1, 2014 সালে পেয়েছেন অল্প অল্প প্রেমের গল্প, এবং 2020 সালে পেয়েছেন বেস্ট সিনেমার জন্য। এছাড়াও কিন্তু তার ক্যারিয়ারে, তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। এমন একজন মানুষকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এপে স্টারে। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ বেশ আছি। কেমন যাচ্ছে দিনকাল সবকিছু? মানে এইবার ঈদটা মানে বাচ্চা দুটো আছে দেশের বাইরে, আর আমি আমার ওয়াইফ এখানটায়। তো 3 বছর পর ওরা, আমার ওয়াইফও বাইরে ঈদ করেছেন বিগত 3টে ঈদ। এবার ওয়াইফকে পেয়েছি, কিন্তু বাচ্চাগুলো এখানে পড়াশোনা করতেছে। তো সব মিলিয়ে
মানে ভালোই ভালো যাচ্ছে। মন্দর মাঝখান থেকে মানে বাচ্চাদের একটু মিস করা হচ্ছে আর কি। পারফেক্ট। তো কথাবার্তা তো আসলে এখন যেহেতু ভিডিও কল অডিও হ্যাঁ হ্যাঁ থাকে কথাবার্তা বলাই প্রত্যেকদিন হচ্ছে। দুইবার করে কথা বলো ভিডিও আচ্ছা, কলে। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের স্পেশাল আয়োজনে আপনাকে পেয়ে। আমাদের বেশ কিছু সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে কিছু প্রশ্ন রয়েছে আপনাদের জন্য, মানে আপনার জন্য আমরা একটু যেতে চাই। প্রথম সেগমেন্ট হচ্ছে ঈদ আনন্দ ভাইয়া। প্লিজ। ওকে দর্শক, চলুন চলে যাওয়া যাক আমাদের ফার্স্ট সেগমেন্ট ঈদ আনন্দতে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যেহেতু ঈদ চলছে, ঈদ সেলিব্রেশন মানেই কিন্তু মিশা সওদাগরের সিনেমা অলওয়েজ আমরা দেখি, এবার ঈদেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার ঈদে আসলে কোন কোন সিনেমা আমরা পেয়েছি ভাইয়া? বদিউল আলম খোকন পরিচালিত তসনস, আর তারপর সাইফ চন্দন পরিচালিত মালিক, আবার বদিউল আলম খোকনের আরেকটা ছবি অফিসার। এই তিনটা ছবি এবার আমার রিলিজ হবে। চমৎকার। আমরা কি একটু জানতে পারি সিনেমাগুলো সম্পর্কে ছোট্ট করে, আসলে কি ধরনের সিনেমা এগুলো? মানে এটা এই তিনটাতেই মানে আমি মেইন মানে আর কি বলবো, মানে নেগেটিভ চরিত্র অভিনয় করেছি তিনটাতেই। আর তিনটা ছবির গল্প একটু ডিফারেন্ট টাইপের, আর তিনটে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ওরিয়েন্টেড ছবি। অফিসারটা একটু ডিফারেন্ট ছবি, ওটা গল্প প্রধান আমি, মাহিয়া দিয়ে তাইব ভাইয়া। আর ইয়ে মালিক ছবিতে আছেন বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভ, আমি, আরো অনেক শিল্পী আছে। তারপর নতুন নায়ক ওই যে তসনস বদিউল আলম খোকন, মুন্না খান, আর আমাদের যে ববি আছেন, দীপা খন্দকার আছেন, আরো অনেক বড় বড় শিল্পী আছেন। নিজের অভিনীত যে তিনটে সিনেমা মুক্তি পেয়েছে, এটা কি আসলে আলাদা আলাদা করে সিনেমা হলে কি দেখা হবে? হ্যাঁ দেখবো তো অবশ্যই। আমি আমার ছবিগুলোকে দেখি, বা আমার সাথে আমার পরিবারও দেখে। বরং আমি আমার ছেলে, যার যে বাচ্চাগুলো আমার বাইরে গেছে, এদেরকে নিয়েও দেখতাম আমি ছবি ঈদে মাস্ট। আমি যা করে খাই, যা করে ওদের অস্তিত্ব দেখতে হবে, ওদেরকে বাবার এক্সিস্টেন্সটা কে দিয়ে তাদেরকে দেখতে হবে অবশ্যই। তারা দেখেছে এবং তারা দেখে, আমার পেশাকে তারা যথাযথ সম্মান করে, আমার ওয়াইফ করে। এবার আমি আমার ওয়াইফ তিনটা ছবি দেখবো, এবং অন্যান্য ছবিগুলো দেখবো যেগুলো রিলিজ হচ্ছে, ওগুলো দেখবো। চমৎকার। যে তিনটা সিনেমা রিলিজ পেয়েছে এবারের ঈদে, নিশ্চয়ই তিনটে সিনেমায় তিনটে ভিন্ন চরিত্র। হ্যাঁ, চরিত্রগুলো সম্পর্কে একটু জানতে পারি আমরা ভাইয়া। মানে আমি মালিক ছবিতে থেকে একটু প্রপার্টি নিয়ে, আরিফিন শুভ আমার ভাতিজা থাকে, তো আমার বড় ভাই উনি আমাকে একটু প্রপার্টি ঠকায়, তো এটা আমি রেগে যাই। তখন আমি এটা সহজভাবে নেই না, আমার ভাবি আমাকে প্রপার্টি দেয় না, ভাইও দেয় না। এরকম একটা গল্প নিয়ে চাচা ভাতিজার একটা বিরাট দ্বন্দ্ব এবং গল্প এভাবে টার্ন করেছে, আরও ক্যারেক্টারগুলো এসছে এভাবে। পাশাপাশি আমি আর ইয়েতে অফিসের হচ্ছে আমার মেয়ে, আমি আমার যে কোনোভাবে ক্ষমতা চাই। তো যে সবচেয়ে বড় যে অফিসার সরকার ওই সময় যে প্রশাসনের, তাকে মানে আমার মেয়ে মেয়ে আমার কথা হচ্ছে বিয়ে করে হলেও আমাকে ক্ষমতা চাই। দিনের শেষে মেয়ে জেনে ফেলে আমার বাবা উদ্দেশ্য সৎ না, এই গল্প দেখে আর কি। এবং যা হয় আর কি, যারা অন্যায় করে তাদের পরাজয় হয়। আরেকটা ছবি, আরেকটা রিলিজ সেটা হচ্ছে যে তসনস, ওটা ফুল অ্যাকশন ছবি। ওইখানে আমিও লিডার আর দীপা খন্দকারের লিডার হতে চাই। এই দুজনকে নিয়ে, দুই ফ্যামিলিকে নিয়ে ক্ল্যাশ, বিরাট ক্ল্যাশ। মানে একদম ভিন্ন ভিন্ন ক্যারেক্টার তিনটাতে, ডিফারেন্ট ক্যারেক্টার। চমৎকার। এবার ঈদ আসলে সবকিছু মিলিয়ে কেমন কাছে, যে তিনটা সিনেমা রিলিজ পেয়েছে, তারপরে হচ্ছে যেহেতু ভাবি এখন দেশে আছে, সবকিছু মিলে কেমন কাছে? না ভালো লাগবে কেন, অনেকদিন পরে, যেমন আমি বরবাদ যখন রিলিজ হয়, একটা সুপার ডুপার হিট ছবি, আমি থাকতে পারি না, আমি আমেরিকায়। তুফান রিলিজ, আমি আমেরিকায়, মানে এখানে দেশের মজা আমি পাইনি, মানে এইগুলো ছবিগুলো ভালো গেছে। তো এইবার প্রেশার কুকার, তখনও আমি আমেরিকায়। এই যে প্রেশার কুকার, গত ঈদের রোজার ঈদে প্রেশার কুকার রিলিজ হয়েছিল, রায়হান রাফির, আমি ছিলাম না। তো এবার আমি নিজে আছে তিনটা ছবি দেখবো, আর অন্য যেগুলো রিলিজ ম্যাক্সিমাম ছবি আমি দেখবো। তো এটা আমার নিজের পরিবারকে নিয়ে ছবি দেখার অন্যরকম একটা আনন্দ। আমি এইবার একটু ডিফারেন্ট হবে আর অনেক বছর পরে। বাহ, চমৎকার। ঈদ মানেই তো কুরবানি, এবার ঈদে আসলে কি কুরবানি দেওয়া হয়েছে? এই সব মানে গরুই দেওয়া হয়, গরুর একটা ছোট্ট খাসি। পশুর হাটে কি যাওয়া হয়? আমি আগে যেতাম, এখন কম যাই। এখন তো যেহেতু খুব পরিচিত বিভিন্ন জায়গায় ফার্ম করা হয়েছে, তো মানুষ যেহেতু চেনে, ওরা আমার বাজেটটা দেখে ওরা পাঠিয়ে দেয়। বাহ, আচ্ছা। তো ঈদের সময়টাতে কোরবানির হাটে যাওয়ার কি মজার কোনো অভিজ্ঞতা আছে যখন যেতেন, যেহেতু আপনি এত পরিচিত একটা মুখ সব জায়গায়? মানে জীবনের প্রথম যেবার গরুর হাটে গেলাম, যখন আমার নিজে, তখন আমি দিল্লি রোডে আমার নিজের ফ্ল্যাটে থাকি। তো নিজের টাকা দিয়ে একটা, আগে তো আমরা ভাগে দিতাম, মানে 7 ভাগের 1 ভাগে দিতাম।
পরে যখন আমার টাকা, আমার ইনকামের টাকা দিয়ে একটা গরু কিনবো, এইটা খুব আনন্দ, খুব আনন্দ। তারপর আমি হাটে গেলাম, হাটে যাওয়ার পরে হাটটা ছিল খুব কাছেই, এই আমাদের সোনারগাঁর অপোজিটে হাটটা ছিল, এই সুন্দরবন হোটেলের পাশে। ওমা, যে দেখি কি যে মানে মানুষ সব, ওরা সব আমাকে চিনে ফেললো, যে গরু বেশ, যে এখান থেকে আসছে প্রান্তিক জনগোষ্ঠীর লোকগুলো যারা আসছেন এখানে, এর যে গরু বিক্রি করতেছেন, যারা ব্রোকারি করতেছেন, সবাই মিলে আমাকে মিশা 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 একেবারে ক্রাউড হয়ে গেল। মানে আমি তখন এখানে গরু হয়ে গেলাম আর কি। এমন সময় যারা কর্তৃপক্ষ আসলো, যে কী ব্যাপার কী ব্যাপার, তো দেখলো যে ও মিশা সদগর এখানে আছে। বলে, ভাই মিশা ভাই, পুরো শেষ হয়ে যাচ্ছে আমরা, আপনি আসেন, আপনি কী নেবেন, গরু আমরা কিনে দেবো, আপনি আমাদের অফিসে চা পানি খান, আমরা কিনে দিচ্ছি, আপনার বাজেট বলেন। তারপরে আমাকে ওরা কিনে দিল, আমি নিয়ে এসেছি ওই গরু। আনার পরে মানে তারপর ওটার একটা মজার ঘটনা হচ্ছে যে আমি আমার ফ্ল্যাটের নিচে অন্যান্য সবার গরুর মতো আমিও রেখে দিয়েছিলাম গরুটা। আর আমি যেহেতু ঢাকার মানুষ, আমি অরিজিনাল কষাই ছাড়া কোরবানি দিব না। তো আমাদের মানে উল্টাউনে কিন্তু প্রচুর কোরবানি হয়, তো আসল কষাইটাকে তো পাওয়া যাচ্ছে না। তো ও বলছে যে দুপুরের পরে আসবো। যখন দুপুরের পরে আসছে, অন্যান্য সব গরু জবা হয়ে গেছে আমার ফ্ল্যাটের, অন্যান্য যারা যারা ছিল। আমার ফ্ল্যাট নাম্বার হচ্ছে 7X3 ফ্ল্যাট, ওইখানে গরু আছে। কিন্তু আমি যখন দুপুরে আমি যখন জবা কষাইকে নিয়ে গেলাম, দেখি আমার গরু থেকে বড় সড়ো গরু। কী ব্যাপার, এত বড় গরু, আমার তো এত বড় গরু ছিল না। তারপর আমি কর্তৃপক্ষকে ডাকলাম, যারা প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন ওই বিল্ডিংয়ের সেক্রেটারি জেনারেল, তাদেরকে ডাকলাম। আমি বললাম, ভাই আমার গরু কই? বলে, আপনার গরু কই, তাহলে কি কারো ক্লেম আছে নাকি কারো? বলে, নো, কারো ক্লেম নেই, সবার গরু। সবাই বলছে, না না, আমাদের সবার গরু জবা হয়ে গেছে। আমি বললাম, আমার তো এই গরু না ভাই, কারণ আমি জানি আমার গরু এত বড় ছিল না, বেশ বড় সড়ো। তারপরে সবাই বললো, হুজুরও বললো, কেউ যদি ক্লেম না করে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আমি জবা করলাম, অফুরন্ত মাংস, মানে লাইক 3 মণ হয়ে 5 মণ হয়ে গেছে। রাত্রে শুনি যে আমি 7X3 ওই 9X3-র ওপরে যে আমার দোতলা, ওনারা নাকি 7 ভাগে দিয়েছিলেন। ওনারা 7 জন যেহেতু দিয়েছিলেন, পার্টিকুলারলি 7 জনই আসেনি, তাদের হয়তো বা কষাইকে বলেছেন, কষাই আমারটা নিয়ে গেছে আর কি, আমার গুড়ি নিয়ে জয় করে ফেলছে। ওনাদের যে মাংস হওয়ার কথা ছিল সেটা কম হয়ে গেছে বাজেট, ওরা বলছে আর কি। আমি এটা রাত্রে শুনছি, আর আমার মাংসই শেষ হয় না দিতে দিতে। আসলে মজার অভিজ্ঞতা, তারপরে এক্সচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ একদম একদম ভাই, একটা সময় ছিল যে আসলে পুরো বছর জুড়ে সিনেমা মুক্তি পেত, এখন কিন্তু আমরা আসলে খুব একটা তেমনটা দেখতে পাই না। সিনেমা অনেকটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো আসলে আপনার কেন, মানে মনে হয় কিনা যে ঈদের সিনেমা মুক্তিটা আসলে স্পেশাল কিনা, কিংবা কেন সেরা ঈদের সময়টাতে সিনেমা মুক্তির জন্য? প্রশ্ন দুটো এখানে, যে কেন নর্মাল দিনে ছবি চালানোর মতো আর্টিস্টই নেই, বা ওইরকম ডিরেক্টরই নেই, ডিরেক্টর প্রোডাকশন হাউসের সাহস নেই যে এই ছবিতে আমি ঈদ ছাড়া আসবো আর আমার ছবি ব্যবসা করবে, এরকম কোনো আর্টিস্টই নেই বাংলাদেশে এই মুহূর্তে। এরকম কোনো ডিরেক্টরই নেই, বা ওই এরকম কোনো প্রোডাকশন হাউসই নেই যে হ্যাঁ আমি আসবো, আমি আমার ছবি ঈদের বাইরে আসবে এবং ছবি ব্যবসা করিয়ে দেবো, নাই কেউ। প্রথম কথা হচ্ছে এটা, শেষ। দ্বিতীয় কথা হচ্ছে ঈদ কেন্দ্রিক কেন হতো? ঈদে সবসময় আমরা দেখেছি জন্ম থেকে বড় ছবি আসতো, এখনো যদি অন্য দেশে তাকাই, সালমান, অমুক তমুক, শাহরুখ খান, টাহরুখ খান, বড় ছবিগুলোই আসে সাধারণত। তো তাদের তো সবসময় ছবি আসে, তাদের তো আর নেই, ওদের সাথে আর তুলনা হয় না। বাট ঈদে ফেস্টিভ্যালগুলো তো পূজা, ঈদে বড় বড় ছবি রিলিজ হয়, এটা আমরা সবসময় দেখে এসেছি। তো এই পরম্পরা বা এটার ধারাবাহিকতা আমাদের দেশেও বিদ্যমান ছিল, সবসময় এখনও আছে, যে ঈদে ছবি আসবে। শাবানা যে প্রোডাকশনের ছবি আসতো, আলমগীর ভাই প্রোডাকশনের ছবি আসতো, রাজ্জাক সাহেবের প্রোডাকশনের ছবি আসতো, মাসুদ পারভেজ, সোহেল রানা ভাইয়ের ছবি প্রোডাকশন ছবি আসতো। মানে বড় বড় মানে প্রোডাকশন হাউস ছিল আমাদের অনেকগুলো, এবং বড় বড় আর্টিস্টের প্রোডাকশন হাউস থেকে বড় বড় ছবি হতো। স্পেশালি শাবানা ভাই, জসিম ভাই, জেমস প্রোডাকশন থেকে ছবি আসতো। ঈদের বড় ছবি, বিরাট ছবি, বিগ ইনভেস্ট, বিগ অ্যারেঞ্জমেন্ট, বিগ বাজেট, বিগ রিটার্ন। তো এই জন্য সবাই ঈদে মানুষ মানে সপ্তাহখানিক বন্ধ পায়। আর ঈদের 2 উইকস হয়ে যায়, সাধারণত 2 উইকস হয়ে যায়, 1 উইকস আর 1 উইক, 2 উইকে মানুষ চালাতে পারে আরামসে। মানুষ বন্ধ থাকে, ঘরে আনন্দ করে, ফুর্তি করে, দেখে ছবি, আবার ভালো হলে আবার গিয়ে দেখে, 2বার 3বার দেখে। এই জন্য সবাই ঈদ বেস করে, ঠিক আছে? ঈদের অ্যাডভান্টেজটা বলে দিলাম। ঈদ ছাড়া কেন চলতেছে না? এমন কোনো আর্টিস্টই নেই, এমন কোনো ডিরেক্টরই নেই যে বলবে ঈদ ছাড়া আমার ছবি চলবে। হ্যাঁ, আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ছবি আমি অভিনয় করি, পারিশ্রমিক পাই, নির্মাতারা নির্মাণ করেন, কিন্তু ইনভেস্টাররা যারা আমার চলচ্চিত্রের পিতা, তারা হচ্ছে প্রডিউসার। বিগত 10 থেকে 15 বছর যাবৎ আমাদের টোটাল প্রোডাকশন হাউস বন্ধ, মানে ইন্ডাস্ট্রি
বন্ধ হয়ে গেছে, যার জন্য হল কমে গেছে। আমাদের 1200 হল ছিল, এখন হল 40-50টা, ঊর্ধ্বে সব মিলিয়ে টিলিয়ে 100, সিনেপ্লেক্স 20-30টা এইরকম। তো আসলে এই বাজেটে একটা বিগ ইনভেস্ট করার পর রিটার্নটা আসবে কীভাবে? রিটার্ন আসার সুযোগ নেই। এটা একটা বিরাট, এটার জন্য ইন্ডাস্ট্রি বসে পড়েছে। এখন এটার সমাধান একটাই হচ্ছে যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আরেকটা বসার কারণ হচ্ছে যে আমরা ধর্মভীরু, প্রায় 94% আমরা এখানে মুসলিম। আর আমার ধারণা 98% অভিভাবক, 95 থেকে 98% অভিভাবক কখনোই চায় না তার ছেলে মেয়ে সংস্কৃতির সাথে যুক্ত থাকুক। সে নায়ক হোক, নায়িকা হোক, আঁকিয়ে হোক, ডান্সের টিচার হোক, হ্যাঁ, সে কবিতা লিখুক, এটা 98% চায় না। পিতামাতারও কোনো দোষ নেই, অভিভাবকেরও কোনো দোষ নেই, কারণ এটাকে পেশা হিসেবে, কারণ প্রত্যেক পিতা মাতা চায় তার সন্তান একটা নিশ্চিত নিরাপত্তার লাইফ লিড করুক, একটা ক্যারিয়ার করুক। কিন্তু এটা হয় না। এখন কোন নায়ক, কে নায়ক হবে? বাংলাদেশের সাকিব ছাড়া কোনো একটা নায়ক আছে যে ফিল্মে টাকা দিয়ে চলছে? আল্লাহ মাফ, আল্লাহ বিয়াদবি মাফ। আর মিশা সওদাগর একমাত্র ভিলেন যে ফিল্মে টাকা দিয়ে চলছে। সেকেন্ড লোক আছে একটা, ওই 20 কোটির দেশে ফুল ফিল্মে 2টো শিল্পী আছে, একটা ওদিকে নায়ক, একটা ভিলেন। এখানে কোনো নায়িকাও নেই যে ফিল্মে টাকা দিয়ে চলছে। দেয়ার ইজ নো অ্যানি হিরোইন। হ্যাঁ, তারা অন্যভাবে হয়তো বা ব্যবসা বাণিজ্য, ওই যে তারা লাইক যে তাদের কোনো পার্লার আছে, অথবা তারা এই যে ওপেনিং, আমাদের আর্টিস্টদের ওপেনিং আমাদেরকে আমরা যে সেলিব্রিটি আমাদেরকে নিয়ে যায়। এছাড়া ফিল্ম অভিনয় করে টাকা নিচ্ছে একটা নায়িকাও নেই। ডিরেক্টর একজন রায়হান রাফি যে ফিল্মে টাকা দিয়ে চলতেছে, এছাড়া কোনো ডিরেক্টর নেই। 20 কোটির মানুষ। তো বিষয় হচ্ছে কিনা কেউ জানে না, কেউ এটা বলতে চায় না, আর কেউ গবেষণাও করে না। বাট আমি 1986 সনে নতুন মুখে এসেছি। আমার কষ্ট লাগে, মানে আমার চোখের সামনে আমি দেখতেছি যে আমাদের ফ্লোর, কক্সবাজার বুক অল হোটেল, আমরা আউটডোরে যাবো, মানে রুম পাচ্ছি না, পার্টি ভর্তি আউটডোরে। আচ্ছা, ইনডোরে কোনো ফ্লোর নেই, মানে আমাদের এফডিসিতে কোনো ফ্লোর নেই, বাড়ির স্টুডিও খালি নেই, ফ্লোর মানে কোনো মেকআপ রুম নেই, আর্টিস্টের মেকআপ রুম নেই, সব বুক আগে বুক। তো এখন সব বন্ধ, এফডিসি ভেঙে বিল্ডিং হয়ে যাচ্ছে কমার্শিয়ালি। ঈদের ছবি একটা আসে, একটা দুটো, এই বড় আর্টিস্টের 1-2টো ছবি আসবে। তো এইভাবেই তো মানে ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে গেল, এটা কষ্টটা খুব ভোগায় আর কি। আচ্ছা ভাইয়া, আসলে এই যে এত প্রবলেম, বছর জুড়ে সিনেমা মুক্তি পাচ্ছে না, এটা অবশ্যই আমাদের জন্য একটা নেগেটিভ সাইড। তো এর থেকে উত্তরণের আসলে উপায় কি? এটা মানে এটা যার পার্সপেক্টিভ থেকে যারা বলবে, আমার ধারণা সেটা হচ্ছে যে এটার মূল কারণটা হচ্ছে আমাদের সংস্কৃতির যে অবস্থা, এটা আমরা সবাই শিল্প সংস্কৃতি পছন্দ করি, কিন্তু আমার সন্তানকে দিতে চাই না। এটা অভিভাবকের মেন্টালিটি, আর আমাদের ধর্মভীরুতা, এটা বিরাট ব্যাপার। আর আমাদের গবেষণার প্রচণ্ড অভাব। আমরা তাল মিলিয়ে, মানে এই যে একটা জিনিসের সাথে তাল মিলিয়ে পৃথিবী চলতে হবে, কারণ এই পৃথিবী এখন হাতে। এখন আমি অ্যাভেঞ্জার সিরিজ দেখবো, আমি মার্শালের সিরিজ দেখবো, যা দেবো এটার মধ্যে আছে, তাই না? আমি খাবো, এটার মধ্যে আছে। তো এটাকে বিট করে আমার এখনকার দর্শকের চাহিদা চেঞ্জ। তো এখন এইগুলো আমার দর্শকের এখন রুচির ব্যারোমিটারটা কোথায়, এটা আমরা জানি না। তো দর্শকের সাথে তাল মিলে, দর্শককে তো মানে একটা, আমি যেই কন্টেন্টটা বানাই, দর্শককে তো মনে হতে হবে যে না, দর্শক পছন্দ করেছে। এই দর্শকের পছন্দটা এবং আমার পছন্দটা আমি কালচার করতে টেস্টটাকে এরকমই নিতে হবে যে আমি যাই দেখাবো তাহলে তাকে খেতে হবে। এরকম লোকের অভাব, কোনো গবেষণা নেই। আচ্ছা ভাই, এই সেগমেন্টে লাস্ট একটা প্রশ্ন রাখতে চাই। ঈদ আনন্দ এই সেগমেন্টটাতে প্রত্যেকটা ঈদেই আমরা দেখি মিশা সওদাগরের অনেক সিনেমা মুক্তি পায়, আমরা দেখে থাকি। হ্যাঁ, একসময় ছিল 6টাও হয়েছে, নায়ক 4টা, 6টা, 5টা ভিলেন, আমি 6টা, আমার ঈদে 6টা ছবি হাইয়েস্ট। তো এখন পর্যন্ত, এবারে ঈদ পর্যন্ত সবচাইতে বেস্ট ঈদ কোনটা ছিল সিনেমা মুক্তির দিক থেকে যদি জানি? অনেক ছিল, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে স্বামী কেন আসামি, শাবানা জি, জসিম ভাই, তার প্রোডাকশনে আমি কাস্ট, আমি তো মানে নতুন অনূর্ধ্ব 19, মানে তরুণ একটা ছেলে এসছি, নাম হতে শাবানাজির সাথে কাজ করছি। শাবানা বললেন একটা ছেলে ভালো করতেছে, সৌদি আহমেদ শরীফ সাহেবের ছেলে অভিনয় করতে হবে, মেইন ভিলেন উনি, বাবা আমার কিন্তু মেইন ভিলেন। আর ঋতুপর্ণার সাথে আমার কাজ, নাচ গান, ওর সাথে হ্যাভি ডান্স, এবং একেবারে মানে ব্রাইট চরিত্র। ওই ছবিতে শাবানাজি, জসিম ভাই, বম্বের স্টার চাঙ্কি পান্ডে, কলকাতার স্টার ঋতুপর্ণা, আহমেদ শরীফ সাহেব, দিলদার ভাই,
তারপরে তার কো আর্টিস্ট আনোয়ারা ম্যাডাম, মানে সুপার ডুপার কাস্টিং, আমি আর আহমেদ শরীফ। ওই ছবি করলাম। ওই ছবি করার পরে আমাকে আমার মনে আছে আমি 11:30 দুলাভাইকে আমি ফোন দিছি, দুলাভাইকে শাবানাজির হাজব্যান্ড ওয়াহিদ সাদিক, ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে দুলাভাই বললাম, ধরুন দুলাভাই কী অবস্থা? আরে কোথায় তুই তো সুপারহিট হয়ে গেছিস। কি বললে, বাইরে যত মানুষ হলে, কোরবানির ঈদ ছিল মনে আছে, বাইরে যত মানুষ হলে ফুল হাউসফুল, বাইরে অত মানুষ ওয়েট করতেছে। তো ওই সময় সুপার ডুপার এই ছবিটা আমাকে মানে মারাত্মকভাবে ইম্প্যাক্ট আনে আমাকে পুরো ইন্ডাস্ট্রিতে, মানে একেবারে। আর ছবিটা থাকে না যে সোলের ছবিটা দেখলে গব্বর সিংকে মানুষ মনে রাখে, সব ভুলে যায়। গব্বর সিং বিকাম সুপারস্টার আফটার ওয়ান মুভি দ্যাটস কল সোলে। মানে একটা ছবিতে কিন্তু সবচাইতে বেশি পরিমাণে সিনেমা মুক্তি পেয়েছে কতগুলো এখন পর্যন্ত ঈদে? আমার মনে হয় এটা আওলাদ আমার বন্ধু ছিল, আমার মনে হয় 40-42টা ছবি আমার মুক্তি পেয়েছে ঈদে, নাকি না ফুল বছরে? ঈদে আমার 6টা ছবি, 6টা ছবি, 4জন নায়ক, 6টা ছবি আমি। সবচেয়ে কমন ভিলেন মান্না, সাকিব খান, অনন্ত, আর সম্ভবত রিয়াজ ফেরদৌস ছিল, আমি। আর বছরে 42টা এরকম সর্বোচ্চ, বছরে এরকম 40+। চমৎকার। অভিনয় এবং ইন্ডাস্ট্রি আমাদের নেক্সট সেগমেন্ট, আমরা টু সেগমেন্টে যেতে চাই। চলুন দর্শক, চলে যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট, অভিনয় এবং ইন্ডাস্ট্রি। ভাইয়া, এফডিসির নতুন মুখ কার্যক্রমে আপনি সুযোগ পেয়েছিলেন, ওই সময় অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন। ও ডেঞ্জারাস। আমি ভাইয়া জীবনে কোনোদিন এফডিসি যাই নাই, অভিনেতা হবো এটা আমি চিন্তাই করিনি। অভিনয়, কারণ অভিনয়ের কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না, বাট প্রচুর ছবি দেখতাম, ছবি দেখার শখ ছিল। আমরা ঢাকায় নাচ গান, জানো তো ঢাকার এটা খুব আমোদ প্রমোদ পছন্দ করে, প্রচুর ছবি দেখেছি, প্রচুর নাচতে পারতাম, মিথুন চক্রবর্তীর প্রত্যেকটা স্টেপ আমি পারতাম। তো আমার বন্ধু ও ইঞ্জিনিয়ার, ও এখন ইঞ্জিনিয়ারও, তো ও বললো যে তোর নতুন মুখে একটা ট্যালেন্ট হান্ট, একটা প্রতিযোগিতা, তুই দিলে চান্স পাবি। মানে কী কস তুই? আমি অভিনয়ের অজানি না, বলে কিচ্ছু লাগবে না, তুই যে এইভাবে কথা বলতে পারিস আর তোর অ্যাট্রাক্ট, কথা বলার যেই সব অ্যাট্রাকশন ফিল করে, তুই এটার নাম দিলেই পাবি। তারপর ওদের নাম, আমরা ঢাকায় যাই, বাসা শুনলে মারবে টারবে, ওদের বাসার ঠিকানায় চিঠি দেওয়া হয়, এবং আমি প্রথমবার আমাদের বাসায় বলতেছি তুই সিলেক্ট, ফার্স্ট সিলেক্ট। তারপর আমি এফডিসিতে গেলাম। ওই তখন কাদের ভাই ছিল এরকম মোজ, তুমি জানো না, এইরকম মোজ তখন কাদের ভাই ছবিতে অভিনয় করতেন, মানে জর্দালে, মানে আর কি বিরাট, কখনো ওই যে বড় ইসের আর কি, উনি ছিলেন, ওনার নাম ছিল কাদের, এত উঁচা, ওনাকে দেখে মানুষ ভয় পেত। তো আমি গেলাম, কাগজ দেখে ইন্টারভিউ দিতে গেলাম, দেখলাম এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে। আর তো আমি দেখে বললাম যে ধুর, আমার চেহারাটা তো আপ টু দ্য মার্কস না, আমি নায়কের মতো না, কি আমি খামাখা আসলাম। আবার ওইখানে মানে জীবনানন্দ দাশের কবিতা হচ্ছিল, তো ওই কবিতাও পড়তে হবে। আমি ঢাকার মানুষ, প্রনাউন্সিয়েশন আমার এমনি প্রবলেম, সাগর এটা একটা সমস্যা, এসে। তো এইগুলো সব মিলিয়ে টিলিয়ে দেখলাম, কবিতা মুখস্থ করে ফেলেছিলাম, বনলতা সেন আর কি, ঠিক আছে। তো বাট ওনারা যখন আমি ইন্টারভিউ দিতে গেলাম, সবাই দেখি 5-7 মিনিট, বাট আমার ইন্টারভিউটা ওনারা আমার কথা শুনতেছে আর কি, ওরা সবাই বাক মানে রুদ্ধ, ওরা চুপচাপ মন্ত্রমুগ্ধের মতন যা বলে ওনারা বলে। তারপরে ওই ভিলেনের অ্যাক্টিং দেখান, তারপরে হচ্ছে কমেডি অ্যাক্টিং দেখান, তারপরে যখন বললো নাচতে পারেন, আমি বলে হ্যাঁ। তখন আমাদেরকে বলছিল একটা, আপনি সিডি প্লেয়ার চলতো, সিডি আনতে পারবেন, ক্যাসেট রাখার পর যখন মিথুন চক্রবর্তী নাচ ওনারা দেখলেন, সব তো চুপ। ওই তারপর আমি এরকম 4টা ইন্টারভিউ দেওয়ার পরে, 4 পর্বে ছিল অনুষ্ঠানটা, এই কম্পিটিশনটা, আমি ফাইনালি নায়ক হিসেবে সিলেক্ট হই, আমি, অমিত হাসান, শাহিন আলম, আমরা 3জন নায়ক হিসেবে সিলেক্ট হলেন। তারপরে এই যে এফডিসি থেকে নতুন মুখ কার্যক্রম থেকে সিলেক্ট হলেন, সর্বপ্রথম যেদিন মিশা সওদাগর ক্যামেরার সামনে দাঁড়ালেন, মানে একটু কি নার্ভাস লেগেছিল? না, আমার নার্ভাসটা কখনোই ছিল না। আমি ঢাকার হিসেবে বা প্লেয়ার ছিলাম, তো নার্ভাসটা ছিল। আমি ক্যারেটে জানতাম, আমি ফুটবলার ছিলাম, আমি নাচতে পারতাম। তো সবাইকে কিছু মিশা ডায়লগ বল, বা আমি তো পাচ্ছি না ডায়লগ বল, গব্বর সিংয়ের দুটো ডায়লগ বল, মিশা তো নাচ। তো ওই জায়গায় মিশা একটু ফান কর। তো আমার এই কি বলবো, যে এই নার্ভাসনেসটা ছিল না। অডিয়েন্স বা ক্যামেরা তো কেউ কেয়ার করিনি, বুঝি না হয়তো, বা ক্যামেরাটা কি বুঝি না, ভালো হয়েছে আজও বুঝি না। তো সেই জায়গা থেকে প্রথম ক্যামেরা আমাকে, আমি খুব ভালো নাচতাম, এই যে মিন্টু বললো, আমার সহকারী ছোটকু আহমেদ, আমি যাকে ফিল্মে আমার ওস্তাদ বলি, উনি একটা ছবিতে একটা গান করবে, আইটেম সং। তখন আমি 87-88 ফার্স্ট আইটেম সং করি। আর যিনি কোরিওগ্রাফার চিফ উনি হচ্ছেন শিলা মমতাজ, উনি কো আর্টিস্ট,
উনি মানে মহিলা মানে আর কি ডান্স মাস্টার বা কোরিওগ্রাফার, আর আমি তার নাচলাম, এই একদিনই কাজ শেষ করে ফেললাম। এটা আমার ফার্স্ট কাজ। দেন আমরা 90-তে 89-এ আমি চেতনা করি নায়ক হিসেবে, এই চেতনা ছবি করি, ওনারই আবার ছবি করি চেতনা। আচ্ছা, যেহেতু চেতনার প্রসঙ্গ এসেছে, নায়ক হিসেবেই কিন্তু আপনার ক্যারিয়ারে যাত্রা শুরু চেতনা এবং অমর সঙ্গী, দুইটা সিনেমায় আপনি কিন্তু মেইন নায়ক হিসেবে কাজ করেছেন। মেইন না, ইয়েতে চেতনাতে আমরা 4 জনের মেইন নায়ক আমি ছিলাম আমাদের চেতনাতে। অমর সঙ্গী ছিল আমি, শেখর ভাই, তারপর হচ্ছে শেখর ভাই, ইমরান ভাই, অমিত হাসান, আমরা 4টা মুক্তিযোদ্ধা ছিলাম। আর মেইন কাজ ছিল জসিম ভাই, আলমগীর ভাই। আমরা আরেকটা সেগমেন্ট ছিল নায়কদের, এই 4টাই নায়ক, একটা নায়ক, আমরা একটা নায়ক। মেইন ছবির নায়ক আলমগীর ভাইয়া আর হচ্ছে জসিম ভাইয়া। আমরা আরেকটা গল্পের আরেকটা প্লট, এই 4টা নায়ক আমরা মুক্তিযুদ্ধ থাকি। আচ্ছা, তো নায়ক হিসেবে শুরুটার অভিজ্ঞতাটা আসলে কেমন? অভিজ্ঞতাটা তখন বুঝি না, নায়কটা একটু বুঝি না, কিন্তু তখন ছবিটা মানে অমর সঙ্গী সুপার ডুপার হিট, ক্রেডিট গোজ টু আলমগীর ভাই আর জসিম ভাই, কারণ ওনারা মেইন নায়ক। আর চেতনা ছবি চলেছে, পুঁজি উঠেছে, লাভ করেনি। তো তখন এবং তখনই ইন্ডাস্ট্রি লিড করেন শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় আলমগীর সাহেব, শ্রদ্ধেয় সোহেলানা সাহেব, শ্রদ্ধেয় বুলবুল সাহেব, শ্রদ্ধেয় ওয়াজিম ভাই, উজ্জ্বল ভাই, এরা ছিলেন। তখন আর ইয়াং ছেলে, মাত্র গ্রাজুয়েশন করে এসে পাতলা লিখলিকা আমাদের মতো ছেলেরা নায়ক হিসেবে নেয়নি মানুষ। বাট এর মধ্যেই ক্যামাস থেকে আমার তো এক চাঁদনি চলে আসে, মানে সালমান, মৌসুমী, ওইখানে শাবনাজ নাইম, সাদেক বাচ্চু ভাই চলে এসছে। এবং আমি যার অ্যাক্টিংয়ে অসম্ভব ভক্ত ছিলাম আমি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। উনি যখন ভিলেন করা আরম্ভ করলেন, আর আমার অফার ছিল তুমি এন্ট্রি হিরো করো, তুমি নাচ গান, তোমার যে ড্রেস আপ, গেট আপ, তোমার যে অ্যাটিটিউড, তুমি এন্ট্রি হিরো করলে তোমার স্টার হবা। সবাই বলতেন বড় বড় ডিরেক্টররা। তো আমি প্রথম 1-2 বছর বললি না, আমি করবো না। বাট সালমান আসার পরে আমি প্রথম ছবি করতে গেলাম 93-তে, আশা ভালোবাসা। যেই ছবি করতে গেলাম, আউটডোরে যেই পারফরমেন্স করেছি, ওই আউটডোরের পারফরমেন্স দেখেই আমি আউটডোর থেকে এসেছি প্রায় 15-17 দিন পরে, আমি 1 সপ্তাহে 6-7টা ছবি সাইন করি, কোনো ছবি রিলিজ নাই। বাট ওইটার আউটপুটে এত ছিল, ছেলেটা ফাইট করতে পারে, নাচতে জানে, অ্যাক্টিং করে, দ্রুত কথা বলে, লম্বা চওড়া, ওকে কাস্ট করো। নায়ক হিসেবে ক্যারিয়ারে যাত্রা শুরু, তারপরে আবার খলনায়ক হয়ে ওঠা যে ডিসিশনটা আপনি নিলেন, এই ডিসিশনটা কেন নেওয়া হলো পরে? এটাও এরকম প্রথম কথা হচ্ছে যে নায়ক হিসেবে তো বললাম না যে আমাদের পাতলা নায়ক, ছোট মোটো বাচ্চা, এই 20-21-22 বছর ছেলেকে নায়ক হিসেবে তখন না, ওই মেন্টালিটির মাইন্ড সেট আপই হয়নি দর্শকের, ঠিক আছে? চেতনার পর এরকম আমরা ডাক পাইনি, আমরা কেউই পাইনি। তারপর ওই যখন আমাকে এন্ট্রি হিরো, আমার অনেক অফার ছিল, আমাকে এই যে মিন্টু বলেছিলেন, দেয়ান নজরুল সাহেব বলেছিলেন, সুপার ডিরেক্টর সব, মালিক আফসারি ভাই বলেছিলেন। তখন আমি দেলোয়ারজান ঝন্টু ভাই বলেছিলেন যে তুই এন্ট্রি হিরো করলে তুই ফাটায় ফেলাবি, তোর অ্যাটিটিউড অন্যরকম একটা তোর স্টাইল আছে। তখন আমি 93-তে সালমানের সাথে সুযোগ পেলাম। সালমানের মনে হয় 2nd বা 3rd ছবি ছিল, আশা ভালোবাসা। তো আমি বললাম না, ওর সাথে কাজও জমবে, ভালো কাজ হবে, করি। এই ছবি করলাম, এই যে টানা আজও করে যাচ্ছে। আর একদম পিছন ফিরে তাকাতে হয়নি। আচ্ছা, যখন প্রথমবারের মতো খলনায়ক হিসেবে আপনি কাজ করলেন, এটা তো আসলে খলনায়ক মানে আমরা জানি অনেক ডেঞ্জারাস কোনো কিছু, হ্যাঁ, ভয় লাগে নাই? ভয় যে বললাম না যে আমরা আমাদের তো ট্রেনিং এ ছিল লাজ, লজ্জা, ভয়, একজন অভিনেতার এই 3 থাকতে নয়। হ্যাঁ, কোনো ভয় লাগে না। ঢাকাইয়াদের আমাদের তো এগুলো, আমি বলি আমরা তো খুব আন্তরিক হই, আমাদের এগুলো এত লাগে না। আমরা তো ভয়, লাজ, লজ্জা, ঢাকাইয়ারা খুব ওপেন হয়, কিন্তু আন্তরিক মানুষগুলো তো সবাইকে ভালোবাসতে চায়, আবেগ দিয়ে চলে। তো তাদেরকে আসলে এত সবসময় তারা আত্মা দিয়ে চলে, মাথা দিয়ে কম চলে। আচ্ছা ভাই, প্রত্যেকটা আর্টিস্টের লাইফেই তো কোনো না কোনো কাজ থাকে, তার টার্নিং পয়েন্ট হয়। তো আশা ভালোবাসাকে কি আমরা আসলে ধরতে পারি টার্নিং? আমার জীবনে বলতে হবে সেটা হচ্ছে স্বামী কেন আসামি। স্বামী কেন আসামি একেবারে আমাকে মানে বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে যায়, স্থায়ী আসন করে দেয় আমাকে। সালমান শাহের সাথে যখন কাজ করেছেন আপনি, ওই সময়ের কি কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন? হ্যাঁ, সালমান শাহ বললাম না যে সালমান শাহের সাথে আমার আশা ভালোবাসার ছবিতে আমার মানে আমি তখন তো মানে গ্যাপ ছিল, নতুন মুখে নায়ক করছে, 1-2টো করেছি, আবার ফিল্মে ভিলেন করতে এসেছি। তো আমার সব কিছু একটু গ্রেড BC-তে ছিল। আর সালমান শাহ সুপারস্টার তখন, ওর বন্ধু ডন সুপারস্টার তখন, বা স্টার তখন, ওরা এক জায়গায় থাকতো, আমাদেরকে আর একটু বিলো স্ট্যান্ডার্ড জায়গায় রাখা হতো। সবার আগে মেকআপ নিতাম, আমার মানে 4 জনের সাথে রুম শেয়ার করতে হতো। আর ওটা ওই যে রাঙামাটিতে ছিল, বান্দরবন রাঙামাটিতে ছিল, ওদের পর্যটন মেইন উপরে হোটেল, আর আমাদের নিচে ছিল।
তো এরকম করতে করতে 2 দিন আমি সবার আগে মেকআপ নিয়ে সবার আগে বাসে উঠি, 2 দিন শুটিং হয় না, থার্ড ডে তো আমার শুটিং পুরো দিন চলে যাচ্ছে। লাস্টে অ্যাসিস্ট্যান্ট এসে বলতেছে আপনার, আমি সেভাবে আসেন আপনার শর্ট কী শর্ট, একটা যে আমি দেখবো যে এই একটু প্রায় আমাকে বললো যে আপনি দেখতেছেন যে আপনি যাকে ভালোবাসেন সাবরিনা নায়িকার নাম, সালমানও কি ভালোবাসে, বাট আপনি তো মোরল, আপনি তো জমিদার এখানকার, আপনি মেনে নিতে পারছেন না, ওরা গরিবের ছেলে সালমান, এটা মেনে নিতে পারছেন না আপনি, এবং আপনি তখন একটা ছোট্ট একটা ধমক বলবেন যে শুয়োরের বাচ্চা। তো ওই একটা শব্দে বলবো আমি, ওইটা যখন আমি বলেছিলাম ওইটা মানে বান্দরবন একটু পাহাড়ের উপরে শুটিং, বান্দরবন তো ইকো হয় কিন্তু সাউন্ড একটু, তখন আমি ফার্স্ট যে ডায়লগটা বলেছিলাম যে শুয়োরের বাচ্চা, তো এইটুক ওকে, আমি না ভয় পেয়ে গেছি সত্যি সত্যি। তখন আচ্ছা। সালমান এটা শোনার পরে সবাই চুপ হয়ে গেছে। সালমান নাকি ডনকে বলেছিল যে সাবধান হয়ে যা, ও লিড করবে ইন্ডাস্ট্রি, ইনি লিড করবে, আমি সালমান বলে দিলাম। ও কমেন্টস করেছিল ফার্স্ট, এবং তারপরে এরপরে সালমানের সাথে আবার যখন শুটিং আরম্ভ হলো, সালমানের সাথে ফাইট ছিল, আমি সালমানের ঘুষ, আমি তখন ব্যালেন্স পারতাম না, সালমান এখানে লাগিয়ে দিই, সালমান 2 দিন রুমে বসা, এই জায়গাটা মানে ও তো খুব মানে রেড ছিল, ব্লু হয়ে গেছিলো ওর এই জায়গাটা। এই আমি তো ভাবছি আমার বুঝি, এখন ডিরেক্টর বলে তোমার ভাই গাঠি বোঝকে ঠিক করে গো, আপনি আগে ব্যালেন্স, আগে ফাইট, সেখানে সুপারস্টারকে আপনি ইনজুরি করে দিলেন। তো 2 দিন পর যখন আমি ওকে দেখতে গেলাম, ও বললো, ও কিন্তু ফাইটের সময় বলছিল মিশাবের দোষ নাই, আমার ব্যালেন্স ঠিক ছিল না, মানে ও কত বড় মনের মানুষ, কত বড় বলছে যে বড় মনে। এবং ওইখানে ফাইট ডিরেক্টর আরমান ভাই ছিলেন, আরমান ভাই উনি বলছেন নো মিশার দোষ নাই, ও খুব সুন্দর শট দিত রিয়াকশন ফাইটের, ও একটু সামনে চলে আসছিল, আর আমি তখন এত ব্যালেন্স জানতাম না, তখন যে মনিটরে বা রিহার্সালে যা করছে তাই করছে, কিন্তু যখন শট আরম্ভ হয় তখন ইমোশনালি মানুষ একটু কাছে আসে, চলে আসে, একটু পিছিয়ে যায়। তো এখন তো এক্সপার্ট হলো, তখন এক্সপার্ট হয়ে গেলাম, তখন ব্যালেন্সটা আসে নাই, মারলাম ওর এখানে লাগছে, ও শর্ট দিছে ঘুরে পড়ে গেছে, এত বড় ফুলে গেছে, দেখার মানে 2 দিন শ্যুট হয়নি বেচারা। তারপর সালমান বললেন হিসেবে আপনার কোনো দোষ নেই, কোনো চিন্তা করে, আপনি খুব ভালো কাজ করতেছেন, করেন। আচ্ছা ভাইয়া, ও তারপরে শুনুন, আশা ভালোবাসা ছবি ডাবিং করে ফেলছি, আমি অন্য ছবি শুটিং করতেছি, বললাম না আশা ভালোবাসা আউটডোর থেকে এসে আমি ব্যস্ত, ছবি রিলিজ হয় না, ছবি তো আমি ব্যস্ত হবো রিলিজের পরে, আমি করেই তলা বলে আমাদের করেই তলে এনক্লাইম্যাক্স হতো, পিছন থেকে জড়াই এভাবে ধরছে সালমান, ধরে বলতেছে আমরা ঢাকায় ভাষায় কথা বলতে, আমাদের যে আমি সেটা না বলি নর্মাল ভাষায় কথা বলছি, মিয়া ভাই আপনি লেখা রাখেন, আশা ভালোবাসা রিলিজ হলে আপনি সুপারস্টার, আপনার স্টার, ছবি চলবে কিনা আমি জানি না, আমি সালমান বলতেছি আপনি স্টার, তাই হয়েছে। চমৎকার। আচ্ছা ভাইয়া, আপনার পুরো ক্যারিয়ার একদম সর্বপ্রথম যে কাজটা ছিল, ওই কাজে আপনার পারিশ্রমিক কত টাকা ছিল? সেটা প্রথম না অমর সঙ্গীতে আমি 5,000 পেয়েছিলাম, 5 না 10,000 অমর সঙ্গীতে, আমি আর অমিত হাসান, পুরো মনে আছে আমার, আলমগীর কুমকুম ভাই গুলিস্তানে 5,000 বা 10,000। আর প্রথম ছবি যে আইটেম সঙ্গে নেচেছিলাম শুধু 40 টাকা না 60 টাকা পেয়েছিলাম। সেই সময় 60 টাকা কিন্তু এখন অনেক টাকা ভাইয়া। কনভেন্স, এটা কোনো পারিশ্রমিক ছিল। ফিল্মে আমি নাচতেছি তখন রিলের দাম ছিল অনেক, রিল রূপালি রিল, রিলের মধ্যে রূপা দিয়ে করা, বলে রূপালি পর্দা কেন বলা, ওটা রূপা দিয়ে রিল থেকে না, ওটা আমাদের নেগেটিভ তো রূপা থাকে, রূপার। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় ঢাকায় চলচ্চিত্র আপনাকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে এখন পর্যন্ত? না, আমি অবশ্যই মানে যথেষ্ট পরিমাণে করতে পেরেছে, আর আমি কৃতজ্ঞ, এত ক্যারেক্টার আমি করেছি, ওই ক্যারেক্টার যত ক্যারেক্টার আমি করেছি এই পৃথিবীতে কেউ এত ক্যারেক্টার করেনি, পৃথিবীতে করেনি, বাংলাদেশে পৃথিবীতে এত ক্যারেক্টার করেনি। যদি ওই ক্যারেক্টারের যদি আমি মানে রস বোধ কম দিয়ে থাকি তাহলে সেটা আমার অযোগ্যতা, এটা ওনাদের নেই, ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে, যদি আমি না পেরে থাকি সেটা আমার অযোগ্যতা। হ্যাঁ, তবে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় প্রত্যেকটা দিন মনে হয় যে অনেক কাজ করলাম, ঠিক আছে আর করা দরকার নেই, দেখে দেখে করবো, বাট পরক্ষণই মনে হয় নতুন কোনো চরিত্র দেখলে, নতুন কোনো কিছু ছবি দেখলে মনে হয় আরে এরকম যদি করতাম, মানে আমার মনে হয় একটা আর্টিস্টের ক্ষুধা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষুধা থাকবেই, একদমই তাই, আসলে সেটা থাকেই। আচ্ছা ভাইয়া, আপনার ঝুলিতে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা তো অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। যদি বলি আসলে তৃপ্তির জায়গাটা কতখানি যখন আপনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন? যদি এরকম আরো মানে যেগুলো ছবিতে মানে আসলে ভেবেছিলাম যে 100% পাবো, ওগুলো ছবিতে পাই। আচ্ছা, তারপরে হ্যাঁ, এই 3টা ছবির মধ্যে আমি শিওর ছিলাম আমি বীরে পাবো। বীরের স্ক্রিপ্ট কাজী হায়াত ভাই যেদিন দিলেন
আমি খালি স্ক্রিপ্ট পড়ে পুরো বইয়ের মতো স্ক্রিপ্টটা ছিল। আমি বলছি এই ছবিটা যদি কাজী হায়াৎ ভাই শ্যুট করে, নর্মাল শ্যুট করে, মানে আমি ইনশাল্লাহ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। কারণ আমি ক্যারেক্টারটা এত আমি নিজেকে মানে মিক্স করে ফেলেছিলাম, এবং তাই হয়েছে। এবং আমার 3টা জাতীয় পুরস্কারে বলবো আমি সবচাইতে মানে আনন্দিত, সম্মানিত ডাইরেক্টর কাজী হায়াতের ছবিতে, কাজী হায়াতের স্ক্রিপ্টে অভিনয় করে, এবং সাকিব খান প্রডিউসার ছিল, প্রোডাকশন সাকিব খান অভিনয় করেছিলেন নাম ভূমিকায় বীর, কিন্তু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার তিনটাই সমান, কিন্তু এটা সবচেয়ে বেশি সম্মানিত। আর আমি কমার্শিয়াল আর্টিস্ট হয়ে কমার্শিয়াল ছবিতে পেয়েছি। আবার আর্ট ছবিতে আমার অল্প অল্প প্রেমের গল্প তো মানে সানিয়াতের ছবি, ওটা তো আর্ট ঘরানার ছবি, ওখানে নিলয় আলমগীর এবং শখ ছিল। ওটা কিন্তু কমেডিতে পেয়েছি আমি বেস্ট মানে পারফর্মার ইন কমিক রোল। আচ্ছা, আর বস নাম্বার 1 কেমন ছিল? ভিলেন ছিল ওটা খুব সুন্দর ছিল। ওকে, ওটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবিনি। পারফরমেন্স খুব খুব অসাধারণ করেছিল। বাট অনেক নুরা পাগলা ভেবেছিলাম পাবো, খোদার পরে মা ভেবেছিলাম পাবো, তারপরে মানে এই মুহূর্তে এইগুলো, তারপরে আমার প্রিয়া ছবিতে ভেবেছিলাম পাবো, নিঃশ্বাস আমার তুমিতে ভেবেছিলাম পাবো, এরকম মানে যেগুলোতে চিন্তা করেছিলেন পাবেন ওগুলোতে পাওয়া হয়নি, ওগুলোতে পাওয়া হয়নি। মানে অনেক ব্যাপার থেকে এগুলো ব্যাপার। বাট সবচেয়ে বড় ব্যাপার জনগণ ভালোবাসে। আজকে আমি যেখানে বসে আছি এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা তো একটা পুরস্কার যে আমি 30-40 বছর যাবত কাজ করছি, আজকেও সম্মানের সাথে মানুষ আমার কথা শুনতে চায়। তো স্টুডিওতে এসে মানুষ আমার কথা শুনে, এটাও তো একটা এর চেয়ে বড় অ্যাওয়ার্ড পৃথিবীতে হবে না। একদম, ভালোবাসাটা আসলে সবচাইতে বড় অ্যাওয়ার্ড। ভাইয়া, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে মিশা সওদাগরের পরে যদি আমি বলি, এরকম কোন শক্তিশালী ভিলেন এখনো তৈরি হয় নাই কিংবা হতে পারছে না। মিশা সওদাগর সবসময়ই আনপ্যারালাল এখন পর্যন্ত। এর কারণটা আসলে কি বলে ওটা মনে হয়? ওই যে প্রসেস বন্ধ হয়ে গেছে। আমার সময় মানে 100 প্রোডাকশন হাউস ছিল আর প্লাস, আমাকে গাজী মাজহারুল আনোয়ার প্রোডাকশন হাউস থেকে অফার আসছে, এই ছেলেটা এত ভালো করতেছে, কে ফোন হয়? গাজী মাজহারুল আনোয়ার, গাজী ভাই, শ্রদ্ধেয় গাজী ভাই, যার লেখা যে গীতিকার, সব ছবি, শাবানাজি, আলমগীর ভাই, রাজ্জাক ভাই, মানে সুপার ডুপার বিগ প্রোডাকশন হাউস, ওনার ছবি আসা। মাসুদ পারভেজ ফোন দিয়েছে যে আপনাকে, মাসুদ স্যার ক্যারেক্টার আপনাকে, আমাকে রাজ্জাক ভাই কল দিয়েছেন, আমাকে উজ্জ্বল ভাই কল দিয়েছেন, অন্যান্য প্রোডাকশন তো সব আছে বাংলাদেশে। আমি একটা মাত্র আর্টিস্ট যে এমন কোনো প্রোডাকশন নেই নাম করা যে আমাকে নেয়নি, এমন কোনো প্রডিউসার নেই যে আমাকে নিয়ে কাজ করেনি, কারণ ব্যবসা দিয়েছি, এমন কোনো নেই। সেম ভাবেই যদি বলি, বাংলাদেশে শাকিব খানের পরেও কিন্তু সেভাবে কোনো নায়ক দাঁড়াতে পারছে না ভাইয়া। দুর্বলতাগুলো আসলে কোথায়? আসলে একটা প্রসেস বন্ধ হয়ে গেছে না, বললাম যে 15-20 বছর যাবত তো প্রসেস বন্ধ। মানে এখন মানুষ ভিলেন আসবে কোথায়, নায়ক আসবে কোথায়? এখন নায়ক আসার তো সুযোগ নেই, কোনো ছবি হচ্ছে না। তো ঈদের 2-1টা ছবি হচ্ছে, সাকিবের ছবি হয়, তাই না? অন্য আর ছবি তৈরি হচ্ছে না। তো ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি বন্ধ থাকে। ধরো একটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ওইখানে তার কিছু প্রোডাকশন হচ্ছে না, বিক্ষিপ্তভাবে ওইখানে কিছু হয়তো অল্প কিছু জনের বেতন দেওয়ার জন্য কোনো একটা মানে কয়েকটা কোয়ালিটি কন্ট্রোলার কয়েকটা করতেছে, পুরো ওইখানে কমপ্লিট নায়িকা টিম নাই ওইখানে। ওইখানে মানে কি অল্প কিছু লোকে বেতন দেওয়ার জন্য 2-3-5টা লাইন চলতেছে, এরকম। মানে এক্সপোর্ট হচ্ছে না ওইগুলো আগে মানে কমার্শিয়ালি ব্যাংকে টাকা আসতেছে, ব্যাংক টাকা রোলিং হচ্ছে, পুরো গার্মেন্টস চলতেছে, তা না। ওই কোনো রকমে অল্প কিছু লোকের বেতন দেওয়ার জন্য একটা 2-3টা লাইন চলতেছে, একটা ডিপার্টমেন্টে কয়েকটা মেশিন দিয়ে চালাচ্ছে কোনো রকম, এই আর কি। আচ্ছা ভাই, শাকিব খানের সাথে আপনার কেমিস্ট্রি যদি আমরা বলি, রসায়নটা আসলে এত জনপ্রিয় হওয়ার কারণ কি আমরা একটু জানতে চাই। এটা দুটো হতে পারে, একটা হতে পারে কি যে মানে দুজনেই মানে আমরা খুব ইয়াং ছিলাম, যদিও ওর থেকে আমি প্রায় 10 বছরের মিনিমাম 10 বছর বড় হব, প্লাস হব, বা 10 বছর মিনিমাম বড় হব আমি। তো সেটা হচ্ছে যে আর কনফিডেন্টলি অ্যাক্টিং করে, মানে মান্নার পরে, গ্রুপে মান্নার পরে যদি আমি বলি সহজ কথায়, যে একটা ব্যাটা ভাব, নায়কের মধ্যে একটা ব্যাটা ভাব থাকবে, ভিলেনের মধ্যে ব্যাটা ভাব থাকবে। এই ন্যাকামি, এই প্রেম পূজারি, প্রেমী গল্প, ওই পুঁই পুঁই করে কথা বলে কখনো বাংলাদেশের মানুষ নেয় না, এটা নিবে না। যদি তুমি রোম্যান্টিক হিরো হবা, তোমার অ্যাকশন যখন হাতে নিবা না, তখন মনে ওরে বাপ রে বাপ। তো সাকিব কিন্তু প্রথম রোম্যান্টিক হিরো ছিল, বাট ও যখন অ্যাকশন করেছে তখন অ্যাকশনটা পারফেকশন ছিল, চোখ, চিক, ঠোঁট, কপাল, অ্যাকশনটা পারফেক্ট ছিল, ফাইট পারফেক্ট করেছে, হাইট অসাধারণ ছিল, সুন্দর ছিল,
আছে, এখনো সুন্দর আছে এইটা। আর এত ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু। মান্নাটা মরে গেল, মানে প্রতিদ্বন্দ্বী মান্না আবার সিনিয়র ছিল ওর, আর ও অন্য ওটা অ্যাক্টিং করবে, ওর মান্নার মতো অ্যাকশন ওরিয়েন্টেড ফুল দরকার নেই, ও একটু প্রেম অ্যাকশন মিলে করবে। তো কাজে হচ্ছে ওই সময় রিয়াজ ফেরদৌস আবার একটু ওরা একটু তুলনামূলক মার্কেটের নিচের দিকে, ওদের সাথে কাজ করে ও আবার ওদের সাথে থেকে সেকেন্ড রোল করে পারফরমেন্স ভালো করে দিচ্ছে। তো মানে রিয়াজ ফেরদৌসের সাথে ও ছবি করেছে, ও কিন্তু সেকেন্ড রোল থার্ড রোল, কিন্তু পারফরমেন্স দিয়ে ও জনপ্রিয়তা হয়ে গেছে। মানে আরে ওর তো লম্বা চওড়া অ্যাক্টিং ভালো করতে, শাবনুর বলতেছে ভালো ছেলে, আমি বলতেছে ছেলের নতুন ছেলে আসছে খুব ভালো অভিনয় করে। তো ফিল্মে একটা হয় কি, ফিল্মের লোকরাই ফিল্মের আর্টিস্টই বলে দেয়। আমি অপরিহার্য ছিলাম, আমি বলতাম যে এই ছেলেটা খুব ভালো অভিনয় করো, ওকে নেন। আমার কথা যেমন ফরিদি ভাই বলেছে, আমার কথা যেমন রাজীব ভাই বলেছে, হ্যাঁ নতুন ছেলে আসছে, দীপজল ভাই বলেছে, হ্যাঁ মিশা দারুণ করে। তো এরকম আমাদের ফিল্মে যে ভালো করে তাকে আমরাই মানে প্রডিউসার ডিরেক্টর তো নেই। তো প্রডিউসার ডিরেক্টর সাধারণত আগে যে প্রুভড আর্টিস্ট তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার ছেলে, এটিএম ভাইকে জিজ্ঞেস করেছে ছেলে কাকে নিব, মিশার নেওয়া দেখো, মিশা ডিয়ার আছে নাকি দাও। আবার তাহলে আমরাও যখন কাজ করি তো আমরা তো বলি আমাদের নায়ককে ভালো করতেছে, এই কথা বলি। তো ওর বেলায় আমি কোনো কাউন্টার দেখি নাই। যারাই ছিল মানে একটু রোমান্টিক হিরো, ফেরদৌস আর ওর কম্পিটিটর, ওই সময় কম্পিটিটর বলবো না, যে রিয়াজ আর ফেরদৌস, এই দুজনের সাথে ছবি করে বেটার পারফরমেন্স করেছে, ও চোখে পড়েছে। যেহেতু মান্নার প্রসঙ্গ এসেছে, মান্না আসলে আপনাকে কিভাবে দেখতেন, কিংবা তার সাথে আপনার বন্ধু মানুষ, বাস ইমিডিয়েট সিনিয়র, আমার 2 বছরের সিনিয়র, তো আমি ছাড়িনি। ও আবার অমিতের বন্ধু, অমিত আবার আমার বন্ধু, কিন্তু আমাকে বারবার বলছে বন্ধু হতে। আমি নো, আমার 2 বছরের সিনিয়র, আপনি সিনিয়রই থাকে বন্ধু, আপনি বন্ধু, ভাই কাম বন্ধু। আমি কখনো আপনি ছেড়ে কথা বলিনি, সবসময় আপনি বলতেন। হ্যাঁ, আমি একটা প্রোডাকশন করেছিলাম, আমার নিজের ছবি বানিয়েছিলাম প্রোডিউসার হিসেবে। আমার নায়ক কিন্তু মান্না, নায়িকা মৌসুমী। ওর ঘরে ছবির ম্যাক্সিমাম ছবি আমি ভিলেন। এত নায়িকার সাথে কাজ করেছেন এবং করছেন। জি জি। একটা কথা বলে রাখি, মান্না বেঁচে থাকলে ইন্ডাস্ট্রি বন্ধ হতো না। আচ্ছা, এটা কোড, এটা কোড বলে দিলাম। মান্না যদি ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতো, এদেশে ইন্ডাস্ট্রি বন্ধ হতো না। আজকে বন্ধ হয়ে গেছে না, বন্ধ হতো না। সাকিবের জায়গায় থাকতো। ও খুব গবেষক ছিল, প্রভাষক ছিল, ও দর্শক ছিল, ওর ভিতরে পরিচালকের মানে গুণ ছিল, পরিবেশকের গুণ ছিল। ও খুব গবেষণা করতো। একজন গবেষকের মৃত্যু, মান্নার মৃত্যু মানে একজন গবেষকের মৃত্যু। ইন্ডাস্ট্রিতে আসলে আর দ্বিতীয় মান্না তৈরিও হচ্ছে না, সেই জায়গাটা কি বাস্তবে পাচ্ছে না। আর যেটা বলছিলাম ভাই, এত নায়িকার সাথে কাজ করছেন, কোন নায়িকা কিংবা নায়িকাদের সাথে আপনার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করতে? মৌসুমী, তারপর হচ্ছে পূর্ণিমা, এদের সাথে অসম্ভব। পপি, শাবনুর, এদের সাথে একেবারে অসম্ভব। পরে আসলো আমাদের উপবিশ্বাস, বুবলি, এদের সাথে একেবারে। আর সবচেয়ে যদি বলো তো মৌসুমী, একটা নাম বেছে নিলে মৌসুমী বেছে নেবো। আমরা সমসাময়িক বন্ধু, মোহসেনের ওয়াইফ, আমরা বন্ধু বান্ধব, মৌসুমী আমি বন্ধু বান্ধব আর কি, এরকম একসাথে আমাদের স্ট্রাগল, একসাথে আমাদের বেড়ে ওঠা। আচ্ছা ভাইয়া, আমাদের এই সেগমেন্ট শেষ হয়ে গেল, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট, না বলা কথায়। চলো, আপনার না বলা অনেক কথা দর্শকদের একটু জানাতে চাই আমরা। দর্শক চলুন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট, না বলা কথায়। মিশা ভাই, নায়ক হিসেবে আপনার পথ চলা শুরু, তারপর পরবর্তীতে হলেন শীর্ষ খল অভিনেতা এবং ঢালিউডের শীর্ষ পারিশ্রমিক খল অভিনেতা আপনি, যেখানে একটা 9 শতাধিক সিনেমার অভিনেতা। এখনো চাহিদার শীর্ষে আপনি, এখনো আনপ্যারালাল, আপনার জায়গায় আপনি অনন্য। আর এই যে মিশা ম্যাজিকের কি কারণ জানতে চাই। এটা প্রথম বলবো ভাইয়া, ছবি যে বিশেষ করে এখানে ক্যালিভার বা মেধা থেকে বেশি দরকার নসিব, যেটা উপরওয়ালা লেখা থাকে। নসিব এখানে 60%, 40% আমি সবসময় প্রসেসের মধ্যে থাকি, আমি সবসময় অনুশীলনের মধ্যে থাকি, যে আমার ভয়েস ঠিক করি, আমার ইদানিং একটু মোটা হয়েছে। তারপর যে ক্যারেক্টার ছাড়া, ক্যারেক্টার যদি বলে একটু মোটা হও, মোটা, বা যদি বলে যে একটু চিকন হও, একটু চিকন হই। বাট খাওয়া দাওয়া পছন্দ করি, বা খাওয়ার মানে কী বলবো, ফুড লাভার আমি। তো সেটা এই কারণটা হচ্ছে যে প্রথম নসিব, দ্বিতীয় কথা আমার চেষ্টা। আমি প্রতিনিয়ত চেষ্টা করি, প্রতিটা দিন আমি নতুন চেষ্টা করতে হবে। একটা মজার প্রশ্ন রাখতে চাই, এত নায়িকার সাথে কাজ, এত সহ অভিনেত্রী কাজ করেছেন আপনার সাথে, কখনো থাকে না যে কোনো সহ অভিনেত্রী কিংবা কো আর্টিস্ট
প্রেমের প্রস্তাব দেওয়া, একটু ভালো লেগে যায়, এরকম করেছে কখনো প্রেমের কোনো মেয়ে? প্রস্তাব আমি দিব আপনি না ধরেন কোনো না, আমি পেয়েছি, আমি দিইনি পেয়েছেন না? কাউকে, পেয়েছি অবশ্যই। কখনো একসেপ্ট করা হয়নি কখনো? না না না, একসেপ্ট করা হয়নি, accept করা হয়নি, এবং পেয়েছি। ভাইয়া এটা খুব একদম- লজ্জা পাচ্ছে এটা বলতে, কেন জানি আমি না জানি না না। না, আমি বললাম তো পেয়েছি, কিন্তু আচ্ছা। হ্যাঁ পেয়েছি বলা যায়। আচ্ছা, কখনো কি যাব না, কারণ আমি 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 তোমার ভাবিকে প্রায় 11 বছর প্রেম করে আমি 12 বছর বিয়ে করেছি। 11 কাজে হচ্ছে বছরের হ্যাঁ, প্রেম? আমি ম্যাচেও ছিলাম, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে, ও টেনে, এইরকম একটা ব্যাপার। কাজে হচ্ছে তখনই লকড। আচ্ছা, ফিল্মে আমরা দেখি কিন্তু অনেক সময় ফিল্ম পলিটিক্সের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, আচ্ছা, অনেকে শিকার হয়। আপনার ঠিক। ক্ষেত্রে কি এরকম কখনো হয়েছে? আমার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা আমি জানি না, কারণটা কি আসলে এগুলো সম্ভবত মনে হয় নায়ক নায়িকার ক্ষেত্রে হয়। আর আমি যেটা বিশ্বাস করি, মেধা হচ্ছে মানে সিডস, বীজের মতো, ও বের হবে যদি মেধা থাকে। তুমি মেধাকে মাটির নিচে রাখো, ও বের হবেই। এখন কতটুকু যত্ন নিয়ে তুমি তাকে কত বড় করবা, কত ফ্রুটফুল করবা, সেটা তোমার ব্যাপার। মেধা হচ্ছে বীজ আর কি, যে সিডস, এটা বের হবে, গাছের মতো বের হবে, বুঝলে? তো কেউ এখানে আটকে রাখতে পারবে না। আচ্ছা, তাই হয়েছে। তখন কিন্তু অফিয়ারে একটু গল্প শুনছিলাম, সিনেমা শুটিং করতে গেলে অনেক সময় আমাদের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে জি, হয়। একবার জি। কিন্তু গলায় ফাঁস লেগে গিয়েছিল আপনার। গলায় ফাঁস, জীবনের প্রথম চেতনা ছবিতে আমি প্রায় 150 ফিট উপর থেকে আমি এরকম গড়িয়ে পড়েছিলাম। আমার ব্যাকবোন আজকেও, মানে ব্যাকবোন পেন ওইখান থেকে আরম্ভ, এরকম 150 ফিট লাল পাহাড়ে, চেতনা প্রথম ছবিতে এটিএম ভাই যখন মেরে ফেলে, আমি গড়িয়ে পড়তে ড্যামে দিব, আমি ডিরেক্ট শট দিব। প্রথম মাথা খারাপ, পারবো? আমি হ্যাঁ পারবো। প্রায় 20 ফিট, মানে গড়িয়ে পড়তে 20 ফিট ক্যামেরা আবার এখানে আসতে হবে। তখন এরকম গড়ানো শেষই হয় না। তারপরে পড়ে এবং ক্যামেরার সামনে এসে তারপরে এরকম করে পড়ে যেতে হয়। ফাইনালি ওইখানে ব্যথা পেয়েছি, ফাঁসি লেগে গেছে, তারপরে জাম মেরেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, জাম মারার পরে লিগামেন্ট, রিয়াজের মাথার উপর দিয়ে জাম মেরেছি, লিগামেন্ট ছিঁড়ে গেছে। পরে ল্যান্ডিং করার সময়, মাথার উপর দিয়ে জাম মারার সময়, ল্যান্ডিং করার সময় টাস, এই পা আমার এখানে চলে আসছে, টান দিয়েই করেছে। ওই লিগামেন্ট ACL বলে, ইন্টারক্রুশিয়েট লিগামেন্ট ছেঁড়া, এই অপারেশন করেছি। এত রিস্ক নিয়ে ভাইয়া কাজ করে। আমার দেখো, আমার আঙ্গুল কাঁপতে, এটা সোজা না, আমি এটা করতে পারবো না, এই যে ভাঙ্গা, এটা আমার জটিল প্রেমের ঘুষে মেরেছিলাম তখন আমি, নায়িকার ভাই থেকে পজিটিভ, ভাঙ্গা, দেখো ভাঙ্গা, গোল ভিতর ঢুকে গেছে, দেখো এটা উঁচু আছে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে, এটা ভাঙ্গা, কিন্তু অনেকটা ভাঙা, হ্যাঁ বোঝা যাচ্ছে, আপনার কাঁপছে ডান, আমার সাকিবের ছবিতে আমার বুড়ো আঙ্গুলে বাম পাটা ভাঙ্গা, সেটা ছিল যে লাস্ট ছবিটা পাসওয়ার্ড। শরীরের কোনো অংশ ঠিক নেই, সব ভাঙা টাঙ্গা আছে চারিপাশে, উল্টা পাল্টা শরীরের মধ্যে সব ভাঙা। দর্শক বুঝতেই পাচ্ছেন, ভিলেন হওয়া কিন্তু এত সহজ না। হ্যাঁ, আর ফাঁসি তো লেগে গিয়েছিল, মেকআপ ম্যান বললো না মাইনুল, ফাঁসি লেগে আমি ঝুলতেছে, ও বললো মিশা ভাই তো আর নেই। তারপরে আমাকে এভাবে উঠালো, নিচে নামানোর পর আমার জ্ঞান এসছে। আচ্ছা, তারপর আমার শালা ডাক্তারও বলছে 3 মিনিট ব্রেন অক্সিজেন না পেলে মারা যায়। তো আল্লাহর রহমত হয়তো 3 মিনিট আর হয়নি, 3 মিনিটের মধ্যে আমার অক্সিজেন ব্রেন পেয়ে গিয়েছিল। ওকে। মিশা ভাই যখন ইয়াং ভিলেন ছিলেন, এবং জি, জি। আমরা ওই সময় দেখেছি আপনার আউটফিট গুলো এত স্টাইলিশ ছিল, হ্যাঁ, এত সুন্দর সুন্দর আউটফিট পরেছেন, জি। এগুলো আসলে কোথেকে কেনাকাটা করা হতো? এগুলো মানে যখন শুটিং এ চলে যেতাম, বাইরে থেকে চলে আসতো, আমি কিন্তু প্রথম মানে ফুল হাতা শার্ট জ্যাকেট এভাবে আমি এনেছি, কোকড়া চুলের পিছনে হিপ্পি, তখন এই কানে কিন্তু আমার ছিদ্রি করা, কিন্তু কানে পড়া সালমান আর আমি প্রথম যে কানে আমরা পড়েছি। এগুলো কেডস উল্টিয়ে রাখা, তারপরে জিন্স প্যান্টটাকে ফোল্ড করা, ছেঁড়া জিন্স প্যান্ট আমরা তখন পড়েছি, এখন ছেঁড়া জিন্স আমি তখন পড়েছি। আমাকে দেখে মানুষের মাথা নষ্ট, টি শার্ট যখন পরতাম, টি শার্ট গলাটা যখন খালি এরকম আপ করতাম, কিছু লাগ চুইনগাম দিয়ে যখন এন্ট্রি হতো আমার, খালি চুইনগাম কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম এন্ট্রি আমার, চুইনগাম ওখানে সানগ্লাসটা পরতাম, সবার মাথা নষ্ট, এ কি রে ভাই, এ কে আসলো। আর ফিটনেস ছিল তো মানে ডিফারেন্ট, আমার হাইট 5 ফিট 10, কেটস পড়লে আরো 1-2 ইঞ্চি হয়, তো সবার সাথে আমি ম্যাচ করতে পারি। নায়ক মান্নার সাথে, এই যে আপনার এই ছবিটা যদি আমরা দেখি ভাই, সানগ্লাস পরা দেখেন, হ্যাঁ, হ্যাঁ, খুব তারপর স্টাইলিশ। সানগ্লাসটা তো তখন স্টাইলিস্ট। হ্যাঁ, তো এইগুলো আর কি, টি শার্টের কালার দেখো টি তুমি কত শার্ট bright। সেই রকম পুরো একদম জিম করা। হ্যাঁ, আর আপনি তো সিনেমাতে আমরা দেখেছি প্রচুর কেডস আপনি পরেছেন, প্রচুর এসকোর্ট, প্রথম জীবনে হ্যাঁ। এসকোর্ট তখন সিঙ্গাপুর থেকে আমার ভাই ছিলেন, এনেছিলাম। এই এত কেডস সংগ্রহগুলো এগুলো করতে করা সংগ্রহ হতো? করতাম, বন্ধু বান্ধব হেল্প করেছে, প্রথমত বন্ধু বান্ধব হেল্প করেছে, নিজের গুলো যা ছিল নিজের ওগুলো করেছি। তারপর খুব তাড়াতাড়ি স্টার হয়ে গেলাম, তো তারপর নিজে টাকা দিয়ে কেনা আরম্ভ করে ফেললাম। আর দেশ বিদেশ যেতাম, ব্যাংকক, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমাদের সিঙ্গাপুর, আমাদের তো যেতেই হতো,
আমি আর সাকিবকে তো ওই মানে আমরা অনেকেই আমরা দেশের বাইরে করেছি। আচ্ছা, আপনি যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করলেন খলনায়ক জি, হিসেবে, ওই সময় জি। কিন্তু দাপুটে অনেক খলনায়ক ছিল, ওরে বাপরে বাপ, তাই না? শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, শ্রদ্ধেয় মিজু আহমেদ, শ্রদ্ধেয় সাদেক বাচ্চু সাহেব, এই 6 জন তো একেবারে আনপ্যারালাল। আচ্ছা, এই যে খলনায়কগুলো ছিল তাদের জি। থেকে কি আপনি কোনো অনুপ্রেরণা পেয়েছেন? প্রচুর। হুমায়ুন ফরিদিকে দেখে তো অ্যাক্টিং আরম্ভ করলাম, তো রাজীব ভাইকে দেখলাম, ওরে বাপরে বাপ, যে মানে ভয়েস একটা ব্যাপার, এটা রাজীব ভাইয়ের কাছ থেকে শিখলাম। ক্ষিপ্রতা হুমায়ুন ফরিদি ভাইয়ের কাছ থেকে শিখলাম। আচ্ছা। ফান এটিএম শামসুজ্জামানের কাছ থেকে শিখলাম। ম্যানলি স্যুট টুট পরা আহমেদ শরীফের কাছ থেকে শিখলাম। সবচেয়ে স্যুট মানায় হলো আহমেদ শরীফ সাহেবকে, কিন্তু আর কাউকে মানায় না, কিন্তু এরপরে আমাকে মানায়, বলে দিলাম ওপেন। ভিলেনদের মধ্যে আহমেদ শরীফের পরে আমাকে এটিএম ভাই বলেছিলেন যে তুই অনেক তুই লম্বা রেসের ঘোড়া। আমি কেন উস্তাদ? বলে তুই যখন লুঙ্গি পরিস তোকে গ্রামের মনে হয়, আর তুই যখন স্যুট পরিস তোকে মনে হয় ফরেনের, শহরে লাগে তোকে, এই আর কি। আচ্ছা মিশা ভাই, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। জি, হ্যাঁ, জি। একটা সময় ছিল যারা সিনেমাতে মানে পর্দা যাদেরকে দেখি নেগেটিভ রোলে কাজ করে, তাদের বাস্তব জীবনের মানুষ খুব খারাপ ভাবে, এই লোকগুলো হয়তো বা ভালো না, এই সিনেমায় নেগেটিভ রোলে কাজ করছে, স্পেশালি গ্রামের মানুষজন তাদেরকে সেভাবেই খারাপ ভাবতো। আপনি কি কখনো কটু কথা শুনেছেন এর জন্য? অনেক শুনেছি। তুমি বললে গ্রামের মানুষ না, আমি অরবিন্দের একটা বিরাট অনুষ্ঠানে ছিলাম, এখানে ভাবিরা ছিল, মানে অনেক বড় অনুষ্ঠানে। ভাবিদেরও ধারণা, মিশা ভাই আপনার কাছে প্রশ্ন, ভাবিদের কি প্রশ্ন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার চেহারায় সব মিলে এডুকেশন, এই আপনি কেন ভিলেন করলেন? আরে ভাই, কেন ভিলেন করলেন? আমি বললাম ভাবি, ইটস অল অ্যাবাউট অ্যাক্টিং ভাবি। যিনি অভিনয় করতেছে নায়ক, উনিও অভিনয় করতেছে, আমি ভিলেন, আমি অভিনয় করতেছে ভাবি। মানে একটা প্রতীকী শব্দ আমাদের, মানে খুব খারাপ কাজটা কে করবে? ভিলেন করবে। ভালো কাজগুলো কে করবে? প্রতীকের ক্যারেক্টারের নাম কি? নায়ক। এইভাবে। তো এটা এখানে গ্রামের মানুষ না, মানুষের মনে এটা মানে ইমেজ এফেক্ট করে ফেলে। যদি আর্টিস্টের ভিতর ক্ষমতা থাকে, তার স্বকীয়তা দিয়ে তখন ইমেজ করে ফেলে যে মারে বাপরে বাপ, ভারী দুষ্ট, ভারী খারাপ। শত শত মানুষ আমাকে বলে, আপনাকে যে কত গাল দিয়েছি, আপনাকে কত আমার দাদা, মানে আমাকে দাদিমা আপনাকে বকা দিয়েছে, এটা মরে না কেন? এটা বলে, এটা করে বলছে। তো এই বাবা বলেছে, যেহেতু আমি 3 প্রজন্মের সাথে কাজ করি, 3 প্রজন্ম আমি পার করেছি, 3টা দশক। তার মানে এমনও আমার দর্শক আছে, বাবা, ছেলে, এখন নাতি, এখনকার যারা এই টিনেজাররা, তো ওরা বলেছে আর কি, এইটা ইমেজ, এটা অনেক হয়েছে, আমাকে বলেছে, এরকম অনেক বলেছে আমাকে। আবার আমি এরকমও দেখেছি, আপনার সিনেমা দেখছে, আপনি ভীষণ নেগেটিভ রোলে আছেন, সিনেমার সামনে মানুষ গালিগালাজ করছে স্ক্রিনের সামনে, এরকমও কিন্তু হয় অনেকটা। ওকে, ক্যারেক্টারটাকে বলে, ইমেজকে বলে। রাইট ভাই, আপনি এখন পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, অনেক ক্যারেক্টার করেছেন, এমন কোন চরিত্র আছে যে চরিত্রে আসলে আপনি কাজ করতে চান? বললাম না, যে একটা আর্টিস্টের মানে এই ইচ্ছাটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, যতদিন তার পেশা আছে এটা থাকবে। ভালো ভালো ছবি দেখলে মাথা নষ্ট হয়ে যায়, ভালো ভালো ক্যারেক্টার দেখলে। আমাদের এখানে তো নাই, প্রসেসই নাই। তুমি জেনে অবাক হবা, আমাদের এখানে স্ক্রিপ্ট রাইটারই নাই। কমার্শিয়াল ছবির কোনো সংলাপ রচয়িতা নাই, কোনো স্ক্রিপ্ট রাইটার নেই। আগে ছিল, লাস্ট জহির বাবু করে গেছেন, এখন ওনারা এটা টুকটাক করেন, যেহেতু এটা কাজ নেই, এটা দিয়ে চলতে পারতেছেন না, ওনাকে চাকরিও করতে হয়। মানে বললাম না যে মানে কেউ নাই তোমার। দেখো, ডায়ালগ এমন একটা ক্ষমতা, একটা আর্টিস্ট কখন নিজেকে ইন্ট্রোডাকশন করাবে, কখন একটা আর্টিস্ট তাকে বোঝাবে আমি আর্টিস্ট, যখন সে ওই স্ক্রিপ্ট ক্যারেক্টারটা পাবে, আর ওই ক্যারেক্টারটাকে ডিরেক্টর শুট করবে তাকে, ওই ক্যারেক্টারটাকে ডাইরেক্টর যখন লেখা, স্ক্রিপ্ট রাইটার লাগবে, লেখা ছাড়া, মানে স্ক্রিপ্ট ছাড়া, ডিরেকশন ছাড়া আর্টিস্ট তো জিরো, আমরা জিরো, কিছু না। আমি প্রাণ কখন দিব? যখন লাইন থাকবে এরকম, যখন আমার ডায়ালগ থাকবে, আর ওই ডায়ালগটা কিভাবে নিবে ডিরেক্টর, আমার নির্দেশনা যেভাবে দিবে, উনি এই ডায়ালগটাকে পুরো রেকর্ড করবে। তাই আমার দরকার একটা আর্টিস্ট, কিচ্ছু না, আমরা কিছু না। একটা আর্টিস্ট তখনই প্রাণবন্ত হয়ে উঠবে যদি সে কোয়ালিটিফুল থাকে, তখন লেখনের মাধ্যমে আর নির্দেশনার মাধ্যমে, ডিরেকশনের মাধ্যমে, স্ক্রিপ্ট রাইটিংয়ের মাধ্যমে। হ্যাঁ, বরবাদ সিনেমায় দেখেছি, মানে আপনি ভীষণ ঠান্ডা মাথায় অভিনয় করেছেন, এই যে এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন, আসলে কতটা চেঞ্জ আনতে হয়েছিল বরবাদ সিনেমায় কাজ করতে? এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমি 4 মাসে আমেরিকায় ছিলাম, স্ক্রিপ্ট নিয়ে আমি চলে গেছি। আমি চিন্তা কোনো ছবি করবো না, কারণ সাকিবের বাবা আমি কখনোই করিনি। সাকিবের ভাই করেছি, বন্ধু করেছি, চাচা করেছি, মামা করেছি, সাকিবের সম্বন্ধী করেছি, অপু বিশ্বাস আমার বোন, ওকে আমি বিয়ে দিব না, গল্প এটা, এরকম শত শত ছবি আমাদের হয়েছে। লাস্টে আমি বাধ্য হয়ে বিয়ে দিতে, এরকম ছবি করেছি। কিন্তু বাবা আর গল্পটা এত অ্যাট্রাকটিভ, গল্প তো দেখো বাবা ছেলের উপর, কিন্তু
আমার গল্পটা খুব ভালো লেগেছে। তারপর আমি একদম আমেরিকায় যে ছবির ডিরেক্টর, যিনি স্ক্রিপ্ট রাইটার, মানে মেহেদী হাসান হৃদয়, এই যে আমি প্রিপারেশন খুব মন ভরে নিয়েছিলাম। আচ্ছা ভাই, আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হলো, হ্যাঁ, একটা ডায়লগ লেখা, এরকম কখনো হয়েছে যে আপনি আপনার মতো করে ডায়লগটা চেঞ্জ করলেন, এবং চেঞ্জ করবার পরে সিনেমা যখন মুক্তি পেল তারপরে সেই ডায়লগটাই সবার মুখে মুখে? হ্যাঁ, আমার বাংলাদেশের সব, হ্যাঁ, এরকম হয়েছে? আমি এরকম শিল্পী যে আমার সংলাপ বাংলাদেশের সবচেয়ে বেশি মুখস্থ। আমার সংলাপ মানুষের সবচেয়ে বেশি মুখস্থ আমার সংলাপ। বাংলাদেশের ইন্ডিভিজুয়াল একজন আর্টিস্টের সবচাইতে সংলাপ আমার মুখস্থ মানুষের। এমন একটা ডায়লগ কি আমরা শুনতে পারি? না, এটার অনেক ইয়াংকালি সবচেয়ে বেশি। আমি টায়ার কাদের, রাবার না, হাওয়া দিলে ফুলি না, নাম আমার সাদা, ক্যারেক্টার লাল, খুন খারাপে আমার খুব পছন্দ, চমৎকার। নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চলাই সাইকেল, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু। জোস। তো এরকম মানে শেষ করা যাবে না। আচ্ছা, আপনি এত সিনেমায় কাজ করেছেন, তার মধ্যে আসলে থাকে না যে একটু আলাদা করাটা খুব ডিফিকাল্ট, তারপর আপনার চোখে আপনার অভিনীত 10টা বেস্ট সিনেমার কথা যদি আমরা জানতে চাই, কোন সিনেমাগুলো বলবেন? আসলে এই মুহূর্তে যেটা চলে আসবে এটাই বলি, কারণ হয় কি, মানে মানুষের স্মৃতিরও একটা কিন্তু আছে, মানে কি বলবো, যে স্মৃতির ইচ্ছা অনিচ্ছা থাকে, যে এই সময় কোনটা মনে আসতেছে। সেটা হচ্ছে আমি স্বামী কেন আসামির কথা বলবো, আমি হামিদ সাহেবের ছেলে থাকি। তারপর আমি সত্যের মৃত্যু নয়, আমি রাজীব সাহেবের ছেলে থাকি, আমি সেটার কথা বলবো। আমি আমার নাম ভূমিকা ছবি নুরা পাগলা থাকি, আমি নুরা পাগলার কথা বলবো। আমি ল্যাংরা মাসুদের কথা বলবো, বদিউল আলম খোকনের। আমি অল্প অল্প প্রেমের গল্প বলবো, যেটা আমি কমেডিতে বেস্ট পুরস্কার পেয়েছি। আমি বীরের ছবির কথা বলবো। নিঃশ্বাস আমার তুমি ছবির কথা বলবো। আমি প্রিয়া আমার প্রিয়া রাশেদ রায়হান চৌধুরীর কথা বলবো। আমি উজান ভাটি করেছিলাম, নতুন উজান ভাটির কথা বলবো। তো আমার মনে দর্শক হয়েছে নাকি না? হয়ে গেছে এরকম। তার কোনোটা না বলতে থাকলে এর চেয়ে ভালো করেছি কিন্তু বলতে পারিনি, এমন হতে পারে। এই মুহূর্তে বলতে স্মৃতির। আচ্ছা, চলচ্চিত্রের বাইরে এবার একটু ভিন্ন ধরনের প্রশ্ন রাখতে চাই। আপনি কিন্তু একজন সফল সংগঠক, এই জন্য বলছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপনি বর্তমান সভাপতি। জি, সেক্রেটারি এবং সভাপতি হিসেবে সফল সমিতির জন্য অনেক কাজ আপনি এখন পর্যন্ত করেছেন। আগামী নির্বাচনে 2টি প্যানেল থেকে আপনাকে নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু আপনি রাজি হননি। জি না, কারণ কি ছিল ভাইয়া? না, কোনো কারণ নেই। আমি 3বারের প্রেসিডেন্ট, এর আগে 4 বছর টানা সেক্রেটারি করেছি, মানে 2 টার্ম হয়ে যায়। এর 4 বছর মানে 2বার আবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো এত মানে এখানে মানে কত হলো, 6, 14, আমি 2 বছর করেছি আমি কালচারাল সেক্রেটারি, 16, একবার ইসি 18 বছর। তো এখন যারা আজকে এখন নির্বাচন করছে, এরা তো আমাকে ভোট দিয়েছে, এরা তো আমাকে নির্বাচিত করেছেন, আমি মনে করি। তো সেটা হচ্ছে যে মানে আমি যেটা বিশ্বাস করি, আমার অভ্যাস যাতে এমন না হয়ে যায় যে আমার যে অভ্যাসটা আমার অহংকারে পরিণত হয়ে যায়। যে তার একটা অভ্যাস, জেতার অভ্যাস যখন পরিণত হয়ে যাবে তখন আমার অহংকার হয়ে যাবে। অহংকার যখন আমার হয়ে যাবে তখন আমার অধঃপতন চলে আসবে। তো এটা ঠিক না। এবং সুযোগ আমি মানে তারা আমাকে বারবার সুযোগ দিয়েছে, তার মানে এই না আমি সুবিধাবাদী। ওনারাও ওনারা করেছেন। তাছাড়া আমি বাইরে থাকবে, ছোট ছেলেকে সময় দেবো একটু, এই যে দেশের বাইরে থাকবে বেশি। আমার ছোট ছেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলি। ওকে, চমৎকার, খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড গাই। ভাই অনেক ব্যস্ত থাকে, তারপরেও কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারে না একদম। অলওয়েজ বলি ফ্যামিলি ফার্স্ট। অনেক সিনেমা নিয়ে কথা বললাম, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, এবার একটু আমরা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানতে চাই। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে অফ টপিক, দর্শকদের একটু জানাতে চাই। দর্শক চলুন চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্ট অফ টপিকে। আপনার অবসর ভাই কিভাবে কাটে? অবসর আমার কাটে সেটা হচ্ছে আমি প্লেয়ার হওয়ার আমার স্বপ্ন ছিল, প্লেয়ার হব। আমি প্রচুর খেলাধুলা ভালোবাসি। তারপর আমি খেলাধুলা দেখি, ক্রিকেট আর ফুটবল দেখি, মারাত্মকভাবে আমি দেখি। তো এই দুটো দেখি, ওয়ার্ল্ড ওয়াইড দেখি। ফুটবল তখন ইন্টারন্যাশনাল, আর ক্রিকেটের নিজের দেশ এবং অন্যান্য দেশেরটাও দেখি। এছাড়া আমি দেখি ভালো ছবিগুলো দেখি। তারপর আমার আরেকটা অভ্যাস হচ্ছে, আমি ধর্ম খুব পছন্দ করি, আমার ধর্মের বই প্রচুর পড়ি। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন আমরা জানি সেটা। আমি আল্লাহ 2বার তৌফিক দিয়েছেন, বড় হজ করেছি। কাজেই আমি
আমি মনে করি যে আমার ধর্মকর্মে প্যারালাল চালাতে হবে। এই। আচ্ছা, আপনি তো সিনেমাতে আসবার আগে ফুটবল খেলতেন এবং খুব সুন্দর ফুটবল খেলতেন আপনি, আমরা জানি। আপনার প্রিয় ফুটবলারকে? আমার প্রিয় ফুটবলার বেসিক্যালি মানে এই আমাদের দেশে ওই সময় ছিলেন সালাউদ্দিন ভাই, স্ট্রাইকার সালাউদ্দিন ভাই, খুব স্টাইলিশ ছিলেন, আবাহনীতে খেলতেন। আমি মোহামেডান সাপোর্টার, কিন্তু সালাউদ্দিন ভাই স্টাইলটা খুব ভালো লাগতো, উনি খুব ভালো খেলতেন। তার সাব্বির ছিল একটা প্লেয়ার, কাউসার আহমেদ ডিফেন্সে অসাধারণ ড্রিবলিং ছিল। তারপর অনেকে, চুন্নু ভাই ছিলেন, উনিও লেফট উইং খেলতেন। আর এখন যদি আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু অনেকগুলো প্লেয়ার মধ্যে মেসিকে বলতে হবে, ডিফারেন্ট প্লেয়ার একটা। আমি কিন্তু ফুললি ব্রাজিল সাপোর্টার, একেবারে। কিন্তু একটা কালকে ইন্টারভিউ দিয়েছি, পুরো ভাইরাল কিন্তু এটা। ওকে, সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ আপনি ব্রাজিলের সাপোর্টার, আমরা সবাই জানি। এবারে ব্রাজিল টিমের স্কোয়াডটা আসলে কেমন দেখছেন? যদি আসলে এখন আর স্কোয়াড দিয়ে কিছু হবে না ভাই, এখানে ওই দিনটা বেস্ট খেলতে হবে ভাই। কারণ এখন আর আগে যেমন আমরা যখন ব্রাজিলকে দেখেছি, মানে পেলে থেকে আরম্ভ করে সক্রেটিস, ফেলকাও, তারপর হচ্ছে ডোঙ্গা, তারপর হচ্ছে রবার্টো কার্লোস, এই রোনাল্ডো পর্যন্ত, তারপরে স্ট্রাইকার রোনালদিনহো, এই পর্যন্ত দেখেছি। এরপরে যে আসছে যে টিমটা, যে নেইমারদের টিমটা, এরা অনেক স্টার ছিল, কিন্তু এরা ভালো রেজাল্ট করতে পারেনি গতবার, তার আগের বার। তো এখন স্টারও এখনো ভর্তি গিজগিজ করতেছে স্টার। এই স্টার দিয়ে হবে না, ওই দিনটা ভালো খেলতে হবে, ওই দিনটা ব্রাজিলের ভালো খেলতে হবে। পৃথিবী এখন এগিয়ে গেছে, এখন মানে কি বলবো, ওই সময় ব্রাজিল যখন প্রথম আমরা দেখতাম, ওরা সাম্বার নাচ ডাচে সাম্বা স্টাইলে খেলতো, সব ওফেন্স সব ডিফেন্স। এখন চেঞ্জ, খুব ফাস্ট ফুটবল খেলা, আধুনিক ফুটবল কাজে এখন কার ট্যাকটিক্স কীভাবে হবে অনেকে আছে। এখন ফ্রান্স অসম্ভব ভালো খেলে, অল টাইম ফেভারিট জার্মান ভালো খেলে, ইংল্যান্ড ভালো খেলে, তারপর হচ্ছে আর্জেন্টিনা অল টাইম, আর্জেন্টিনা ব্রাজিল সবসময়, ল্যাটিন আমেরিকার এই দুটো দল সবসময় ভালো খেলে। তো কাজে হচ্ছে যে কে হবে এটা বলা যায় না। আমি সাপোর্ট করি দেখে, যেহেতু আমি খেলা বুঝি, সাপোর্ট করি দেখে বলবো যে না ব্রাজিলে হবে, এটা বলা যাবে না। ওই দিন ব্রাজিলকে ভালো খেলতে হবে। আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে? না মানে আমি সাপোর্ট দেওয়ার অবশ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। আর্জেন্টিনার মতো, আর্জেন্টিনার মতো দর্শক তো প্রিয় কোথাও, মানে ব্রাজিলে কিন্তু আলাদা মিনিস্ট্রি আছে ফুটবলের, ব্রাজিল এমনই। আর্জেন্টিনা ফুটবলকে এত ভালোবাসা আর্জেন্টিনা ম্যারাডোনাকে দিয়েছে, মেসিকে দিয়েছে, অতএব আলভেজকে দিয়েছে, ওরা বড় বড় স্টার ওইখানে আরও অনেক আছে, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। আর ব্রাজিলকে তো অনেক স্টারের নামে বলতে পারলাম বা বলতে পেরেছি। তো আর তাদের জন্য, সবার জন্য শুভকামনা। আর আমি বললাম না যে মেসি যে অসাধারণ একটা প্লেয়ার, ডিফারেন্ট একটা প্লেয়ার, মানে আমার দেখা পৃথিবীর বেস্ট প্লেয়ার। আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি যতটুকু ফুটবল বুঝি, উনি আর্ন করা, যেমন রোনালদো আর্ন করেছে, ফিটনেস, ক্ষিপ্রতা, চলা, মুভমেন্ট। আর ও গিফটেড এবং আর্ন দুটো মেসির মধ্যে আল্লাহ দিয়েছে, গিফটেড এবং আর্ন দুটো ভাই। সেন্স অফ মানে মুভমেন্ট ওর মতো কোনো প্লেয়ার নেই। ও দেখে না, ও কিন্তু চিন্তা করে প্লেয়ারটা ওইখানে যাবে, ও কিন্তু দেখে না মাইনাস করতে পারে, ওইখানে ছোট পাস দিবে না, জোরে দিবে, নাচতে দিবে, অসাধারণ। আনডাউটলি ইজ আ ওয়ান্ডারফুল প্লেয়ার, এক কথায় বলা যায়। আপনি কিন্তু নচিকেতার গানের দারুণ একজন ভক্ত। আসলে তার গাওয়া দুইটা লাইন মুখে আমরা শুনতে পারি কিনা ভাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ওয়ান্ডারফুল, মানে হি ইজ আ ওয়ান্ডারফুল ডান্সার, ভিলেন তো অবশ্যই, আবার নায়কও ছিলেন, আবার গায়কও ভাই। লেখা কি? সেই তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রি দিন, তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রি দিন, তবু বাদশাদে আড়ে কাশা, ফুটপাতে যাদের বাসা, আগে তাদের জন্য একটা ঘর বানাই, তারপরে তোর সিঁথিতে তার আর সিঁদুর রাঙিয়ে দিতে করব ঋণ, তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার রাত্রি দিন। কি লেখে ভাই, প্রেমিকা কি বলছে, তোমাকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার রাত্রি দিন। হ্যাঁ, তারপর বাদশাতে আড়াই কাশা, ফুটপাতে যাদের বাসা, তাদের জন্য আগে ঘর বানাই,
তারপরে তোমার মানে প্রয়োজন ঋণ করে তারা মানে সিঁদুর কেটে তোমাকে সিঁদুর বিয়ে করবো। আহা, আচ্ছা ভাইয়া, এই যে আপনি সুন্দর ডান্স করতে পারেন অনেক আগে থেকে, বলছিলেন মিঠুন চক্রবর্তীর নাচে অনেক স্টেপ আপনি পারেন, স্টেপ দিতাম, হ্যাঁ, সেম স্টেপ। ভালো অভিনেতা, জি। নায়ক ছিলেন, জি। আজকে রিভিল হলো গায়কও কিন্তু বটে। তো এটার ব্যাপারে তুমি এই গায়ক সুর তালটা তারপরে মনে সুন্দর ঠিক ছিল পারে, কিন্তু কিন্তু সুর ভাইয়া। ঠিক ছিল না। হ্যাঁ, আচ্ছা, সুর ঠিক, তোমার ভাবি মনে করো চমৎকার। তখন খুব স্মার্ট, খুব পোস্ট পাস করি, তখন একটা গান শিখে গেছি, তোমার ভাবিকে গান শোনাবো, তো তোমার ভাবি খুব গানটা মুখস্থ করলো। আমি আমার মনে হয়েছে এটা সম্ভবত অমিত কুমারের গান মনে হয়, গান তোমার ভাবিকে শোনালাম, তোমার ভাবি ভালো গান গেতে পারে, আমি বললাম কেমন হয়েছে, আমি ভাবছি যে খুব অ্যাপ্রিসিয়েশন পাবো, মানে সব ঠিকঠাকই ছিল, কিন্তু সুরটা কোথাও পাইনি। আমি তো এরকম করে যাবো, হ্যাঁ সুরই নাকি পাইনি, মানে লয় তাল ঠিক ছিল, সুর ছিল না। তো আমি জানি না, তো আমি ইমোশনাল বলে ফেললাম, তুমি বললা, কারণ নচিকেতাকে আমি ওন করি আর কি। নচিকেতা লেখা, আহা কি লেখা ভাইয়া, আর কি উচ্চারণ ভাই, আহা, মানে সেই। আচ্ছা ভাইয়া, আপনি মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসেন, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে কোত্থেকে পেয়েছেন? এটা আমাদের জিনে আছে। আমি ঢাকায় মানুষ, আমরা বাকি করে মানুষকে খাওয়াই, আমরা বাকি তো হোটেল মামা বন্ধু বান্ধব এসে খাওয়া দাও মামা, টাকা দিয়ে দুমুনি, এটা আমাদের জিনে। দর্শক, মিশা সওদাগরের একটা গোপন বিষয় এই মুহূর্তে এক্সপোজ করব আমি, সেটা হচ্ছে মিশা ভাই কিন্তু প্রচুর পরিমাণে আর্থিকভাবে মানুষকে সহায়তা করে থাকে, হ্যাঁ। বিয়েতে আর কি অসচ্ছল যারা কষ্ট মানুষদের বিয়েতে আর কি, আল্লাহ সমর্থ, হ্যাঁ মানুষ মানে আল্লাহ বলেছে, এটা আমি বলা উচিত না, সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ বলতেছে আশরাফুল মাখলুকাত, আমাদের সৃষ্টি সেরা জীব আমরা, তো আমরা আসছি কেন 50, 60, 70, 80 বছর জীবনে, এই আমি করবো কেন? আমি টাকাকে আজ পর্যন্ত কাগজ মনে করি, একটা কাগজ, একটা ভ্যালুয়েবল একটা কাগজ হতে পারে, টাকা দিয়ে কী করবো? টাকা একটা কাগজকে বিশ্বাস, এই টাকা দিয়ে এটা হয়, এটা দিলে মানুষ এটা করে। মানুষের মানবিক মূল্যবোধ যদি না থাকে, মানুষকে যদি হেল্পই করতে পারলাম না, তাহলে আমি মানুষই না। মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারলাম না, তাহলে তো আমি মানুষই না। কারণ তুমি সুখী, তুমি হাসলে, তুমি মহাসুখী তখনই তুমি যখন অন্যকে হাসালে, তোমার দ্বারা তুমি শান্তিতে, তখন তুমি শান্তিতে একটা সময় পার করছো। তুমি যখন আরেকজনের মুখে শান্তি ফুটালে, তুমি তখন প্রশান্তিতে থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্থিকভাবে যারা অসচ্ছল তাদের আসলে বিয়েতে কন্ট্রিবিউট করা, যেটার মতো থাকে, এটা আমি আর কয়টাকে আছে, বাট এটা করি, এটা ভুলে যাই, এবার করা উচিত। মানুষের জীবনটা খুব ছোট্ট, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই করা উচিত, যার যা আছে। আমাদের ধর্মটাই যেখানে দারুণ একটা, ওইখানে মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ রসুল কিছু রেখে যাননি। ওনার বর্মটাও একটা ইহুদির কাছে ছিল, বর্ম, আর ছোট ছোট দুটো জায়গা ছিল, আমি যদি ভুল না করি। তো কিছু নাই, কিন্তু তুমি যত দিয়ে যাবা, যাতে তোর ঋণ বিচার কম হবে, মানুষকে দিয়ে দাও। চমৎকার। আপনার চোখে ঢালিউডে যদি আমি তিনজন করে নায়কের নাম জানতে চাই, 3 জন বেস্ট অ্যাকশন নায়ক কারা? সবচেয়ে সবার প্রথম নাম আসবে হলে গিয়ে জসিম ভাই, পরে আসবে মান্না, এরপর নাম আসবে সাকিব। আর রোমান্টিক হিরো আসবে মানে নায়ক রাজ্জাকের কোনো তুলনা নেই, রাজ্জাক ভাইয়ের কোনো তুলনা নেই, উনি অলরাউন্ডার, ওনার মতো আর কোনো আর্টিস্ট হবে না, ওনার লেভেলের আর্টিস্ট নেই উনি। বাদ রোম্যান্টিক যদি আমাদের প্রজন্ম থেকে ধরি, তো সালমান শাহ রোম্যান্টিক, অসাধারণ রোম্যান্টিক নায়ক। জাফর ইকবাল ভাইয়া, ওদিকে জাফর ইকবাল ভাইয়া, তারপরে এইদিকে মানে তো আর কি, এদিকে রিয়াজ ফেরদৌসের মধ্যে এই 2 জন। আর অভিনেতা 3 জন। আমি বড়দের কথা বলবো না, কিনা ছোট বড় সব মিক্সড আপ, কোনো সমস্যা নাই। রাজ্জাক ভাই অসাধারণ, মানে রাজ্জাক ভাই এমন একটা অভিনেতা যিনি নায়ক করেছেন, ভিলেন করেছেন, সাধারণ ক্যারেক্টার অসাধারণ, সক্রিয়তা সব জায়গায়, সক্রিয়তা ভিলেনও করেছেন উনি রাজ্জাক ভাইয়ের খানে আনপ্যারালাল। রাজ্জাক ভাই ওইখানে, আর অ্যাক্টিংয়ে সক্রিয়তা চলে গেল ফারুক ভাই, অনেকে, আলমগীর ভাই অসম্ভব ভালো অভিনেতা, সৈলানা ভাই ভালো অভিনেতা, উজ্জ্বল ভাই ভালো অভিনেতা, কিন্তু সক্রিয়তা যদি বলি তাহলে রাজ্জাক ভাই, ফারুক ভাই সক্রিয়তা, সালমান শাহ, 3 জন নাম নাকি আরো বেশি নিতে পারবো? 3 জন বললেই হবে, আর বেশি বললেও হবে, কোনো প্রবলেম নাই। এই সাকিব ভালো অভিনয় করে, আচ্ছা, ইলিয়াস কাঞ্চন ভাই ভালো, ওকে। আর বললাম আলমগীর ভাই, ওনারা তো করেনি ভালো, বাট সিনেদের মধ্যে রাজ্জাক ভাই ওয়ান এন্ড অনলি আর কি। আর সক্রিয় হিসেবে ফারুক ভাই, তাকে নিজেকে একটা মানে গ্রামীণ প্রেক্ষাপটে যখন উনি দাঁড়াতেন, তখন মনে হতো উনি গ্রামের প্রতিনিধি,
স্বকীয়তা আর কি আচ্ছা, মিশা সওদাগর অভিনেতা হিসেবে নিজেকে কত মার্কস দিবে? হাইলি 50 50 আউট অফ 100। হ্যাঁ 50। এত কম কেন? না না, কিন্তু আমি পারফেক্ট দিয়েছি মনে হয়। পারফেক্ট? পারফেক্ট। কিন্তু আপনার দর্শকরা তো আমার মনে হয় 100-এ 100 দিবে। না, এটা মনে হয় এটা মানে 50 ঠিক আছে। আচ্ছা, এটা আসলে ভাইয়া বিনয়ী এজন্য বলছেন হয়তো বা। না না, ঠিক আছে। ভাইয়া এত তো সিনেমায় অভিনয় করেছেন, এখন পর্যন্ত কোন সিনেমায় সবচাইতে দামি কস্টিউম পরেছেন? মনে আসছে না? সেটা না, মনে আসতেছে ওই যে সাকিবের প্রোডাকশনে, সেটা হচ্ছে হিরো দ্য সুপারস্টার, সাকিবের নিজের প্রোডাকশন হাউস, সমস্ত স্যুট ডিফারেন্ট, সব দামি দামি। হিরো দ্য সুপারস্টার, বদিউল আলম খোকনের ছবি আর কি, সব ছবির মধ্যে হিরো দ্য সুপারস্টারই আর কি। বদিউল আলম খোকনের ছবিতে আমি সবচেয়ে দামি দামি কস্টিউম পরেছি। ভাইয়া আপনি হজ করেছেন, আমরা জানি। জি। পবিত্র ভূমিতে যাবার পরে জি জি। যে বিষয়টি আসলে আপনাকে খুব নাড়া দিয়েছে, ভিতর থেকে আসে না কোন একটা বিষয়? ও মানে অনেক ওইখানে ভক্ত ছিল, প্রচুর ভক্ত। একজন সবাই কথা জিজ্ঞাসা করে, এটা ওইটা অনেক কিছু বলে। একজন খালি বললো, মিশা ভাই, ওনার কথাবার্তাটা অন্যরকম। সবাই বলে, ভাই যাওয়ার প্রতি অভিনয় ছেড়ে দেবেন না, যাওয়ার প্রতি আর করবেন না। না, এগুলো সুন্দর সুন্দর আমি চুপ হয়ে গেলাম, কিছু বলি না, চুপ। আমি খালি বললাম যে ভাইয়া, অভিনয়ের টাকা দিয়েই তো আল্লাহর ঘর দেখতে আসছি, রসুলের রওজা শরীফ দেখলাম, যে ছাড়ি কিভাবে ভাই? হ্যাঁ, আমার এই অভিনয়ের টাকা দিয়ে আসছি আমি, আমার আব্বা আমার টাকা দিয়ে আসিনি আমি, তো এটা যে ছেড়ে দেবো ভাইয়া, এটা কেমন বললেন? তারপর ওনাদেরকে ওনার সাথে করলাম। বাট একজনের কথা ডিফারেন্ট ছিল মিশা ভাই, একজনের কথাটা আমার খুব, আমার স্মৃতির মস্তিষ্কে একে আজও মানে টিউন করা আছে, যে পৃথিবীতে যে আল্লাহ সুপারস্টার বানিয়েছে আপনাকে মিশা ভাই, আল্লাহর সুপারস্টার হবেন না? আমি ওনাকে তাকালাম, মানে উনি বললেন যে আমরা একটা কথা বললে একটা লোক যা শুনবে, আপনি যখন ধর্মের কথা বলবেন তখন মানুষ অনেক বেশি করে শুনবে, আপনি একটা ভিড় করে শুনবে, কারণ আপনার অনেক ভক্ত আছে, তা আল্লাহর সুপারস্টার হবেন না। এই কথাটা আমার মাথায় একদম মানে এবং এটা আমার মনে হয় আমার ব্যস্ততা কমলে আমি ওনার ওই কথাটাকে আমি বাস্তবায়ন করবো, যে আমার দ্বারা যে ভাইয়া কর্ম এবং ধর্ম, আমাদের ধর্মে যে ভালো দিকগুলো আছে, এটা আমি প্রচার করবো ইনশাল্লাহ সুযোগ পেলে। চমৎকার। কোনো কর্মই ছোট করে যাবেন, কর্মকে সম্মানের সাথে নিজের ধর্মকে উপস্থাপন করে যাব ভালোভাবে। ভাইয়া আপনার সবচেয়ে পছন্দের খাবার কি? খুব সহজভাবে যদি বলি, একদম সহজ, মনে করো কিচ্ছু নাই, তাহলে তুমি আমাকে দিবা হলে গিয়া পাত্তা চালের ভাত, তুমি আমাকে দিবা ভুনার ডাল দিবা, ডিম ভাজা দিবা। যদি তুমি কিছু নাই ভাই, এটা নর্মাল খাবার, আমি ভুনার ডাল যেটাকে বলি আমরা। তা আমাদের প্রোগ্রামের পরে আসলে কি খাওয়াতে পারি আজকে ভাইয়া? চা খাবো। আর এমনিতে আমার অল টাইম ফেভারিট মোরগ পোলাও, শাহী মোরগ পোলাও। যারা ঢাকাইয়া তারা খেতে যেমন পছন্দ করে, খাওয়াতে তেমন পছন্দ করে। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা এর মধ্যে শেষ করলাম আমাদের অফ টপিক ভাইয়া, লাস্ট আর একটা সেগমেন্ট আছে। একটা মানুষের ব্যক্তিত্বই কিন্তু তার পরিচয় বহন করে, তাই না? সবচেয়ে আর মূল দর্শনটাই তার ব্যক্তিত্ব। তো আপনার ব্যক্তিত্ব এবং জীবন দর্শন নিয়ে আমরা কিছু প্রশ্ন রেখেছি, লাস্ট একটা সেগমেন্ট। দর্শক চলে যায় আমাদের একদম সর্বশেষ সেগমেন্ট, ব্যক্তিত্ব এবং জীবন দর্শন। আশা করছি সাথেই থাকবেন। ভাই, আপনার জীবনে এখন পর্যন্ত সবথেকে বড় শিক্ষা কি পেয়েছেন? সবচেয়ে বড় শিক্ষা, আমার বড় ভাই বলেছিলেন, আমার বড় ভাই মারা গেছে, উনি বলেছিলেন যে কোনো যে মানুষ যাই থাকুক পেশাগতভাবে, কাউকে ছোট করে দেখবি না, যে মেথড দিয়ে অনুযায়ী, মেথডের মধ্যেও কোনো একটা ভালো গুণ থাকতে পারে, তুমি ওইটাই নিয়ে নিবা। আর তুমি সবার সাথে চলবা, কাউকে তুমি এবার ডিভাইড করবা না, যে ওইখানে মানে আলাদাভাবে ডিভাইড করে না, ওটা চলা উচিত না, বলা উচিত না। তুমি যদি চলার হয়, জীবন চলার পথে সবার সাথে চলবা, কিন্তু এডিট সেন্সটা মাথায় রাখবা, কার সাথে কতটুকু চলতে হবে, কার কোথায় তোমার থামতে হবে, কতটুকু বলতে হবে, এইটা চেষ্টা করবা। আর তোমার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে একাডেমিক্যালি না, এনভায়রনমেন্ট থেকে কি শিখলে, এটা সবচেয়ে বড় শিক্ষা। এই আপনি কি খুব আবেগপ্রবণ মানুষ ভাইয়া? মানে খুব না হলে আমি আবেগপ্রবণ, অবশ্যই ইমোশনাল না? আমি অবশ্যই। কোন কোন ক্ষেত্রে ইমোশনাল আসলে হয়ে যায়? যখন আমাকে নাড়া দেয়, আমি বললাম নচিকেতার গান শোনার পরে আমার চোখে জল চলে আসে, আবার মনে ভালো কোনো উপন্যাস পড়লে জল চলে আসে, আবার পাশাপাশি আবার মানে ধর্মের কোনো কথা, ভালো বাণী শুনলেও আমার চোখে জল চলে আসে। আমি যখন ভালো করে যখন জীবনী পড়ি বা শুনি, যারা ভালো স্কলাররা যখন ধর্ম নিয়ে কথা বলে,
তখন আমার জল চলে আসে। তো আমার মনে হয় এখন কোন জল কীভাবে আসতেছে আমি বলতে পারি না, কোনটা ঠিক ঠিক এটা আল্লাহ দেখবে। কিন্তু আমার যখন আমাকে নাড়া দেয় যে জিনিসটা সৃষ্টিশীল মানুষের জন্য নতুন জিনিস, তখন আমার ভেতর থেকে জল চলে আসে। এই ইন্টারভিউ মানে কনভার্টিংয়ে কারোর প্রতিতে কিছু ইন্টারভিউ অমিতাভ বচ্চন যে যখন সাধারণ মানুষকে জিজ্ঞেস করে, ওরা যখন অমিতাভ বচ্চন যে সম্মানের সাথে কথা বলে বা তাদের পিতা মাতার কথা বলে, ওটা শোনার পরে আমার কাছে অনেক সময় জল চলে আসে। হ্যাঁ, যারা স্টার, যারা সেলিব্রিটি, তাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? সেলিব্রিটি হয়ে যায়, ব্যস্ততা হয়ে যায়, স্টার হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে পার্সোনালিটির। একটা মানুষ ভালো থাকবে, এই ভালো থাকাটা তাকে সারা জীবন মেনটেন করতে হবে। জীবনে প্রচুর ঘটনা আসবে, ঘটনার সাথে গড্ডালিকায় প্রবাহতে গা ভাসানো চলবে না। একটা মানুষ খারাপ হওয়ার পিছনে একটা ঘটনাই যথেষ্ট। আরে উনি তো ধরো যে আকাম করে ফেললো, উনি তো এটা কি করলো, এটা এই দেশের বিশেষ করে। আর এই লোকটা ভালো থাকতে হলে সারাটা জীবন খেটে তাকে টিল মৃত্যু পর্যন্ত ভালো থাকতে হবে। খারাপ থাকার জন্য একটা মুহূর্তে যথেষ্ট। খারাপ হয়ে গেলাম, নীতি ভ্রষ্ট হয়ে গেলাম, নীতি ভেঙে ফেললাম, চরিত্র সর্বনাশ করে ফেললাম, এটা করা যাবে না। মানে এটাকে লালন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, তখন একটা মানুষ ভালো থাকবে। আর যে নিজের কাছে ভালো থাকলো না, ও আর কার কাছে ভালো থাকবে? নিজের কাছে ভালো থাকতে হবে। আসলেই তাই। ভাই, আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কার কাছ থেকে? আমি তুলনামূলক অনেক কম কষ্ট পেয়েছি ইনশাআল্লাহ। তবে যখন ভুল বুঝাবুঝি না তখন আর কি, মানে একজনকে প্রচুর ভালোবাসলাম কিন্তু পেছনে যখন কথা বলে এরকম প্রায়শই দেখা যায়। কিন্তু পরক্ষণে আবার যখন ওই যে আরও যখন বইটই পড়ি যে না থাক, ওনাকে ঘটনা দিয়ে বিচার করবা না, সম্পর্ক যখন হয়েছে, সম্পর্ক অনেক বড় ব্যাপার। মানে সম্পর্ক যখন হয়ে গেছে তখন ওই যে পরে আবিষ্কার করলাম যে যখন সম্পর্ক করে ফেলছি তখন দুই চোখ খোলা রেখে করেছি, এখন সম্পর্ক এক চোখ বন্ধ করে রাখতে হয়, তার ভুল ত্রুটি দেখা দরকার নেই। তো কষ্ট পেলেও তখন আর কি মেনে নিয়েছে এরকম। মানুষকে কি খুব সহজেই ক্ষমা করে দিতে পারেন? হ্যাঁ, একদম। যত অন্যায় করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, মানে আমি চিন্তা করি মানে মাফ করা তো একটা অসম্ভব বড় ধর্ম। আমাদের আল্লাহ রসুল বারবার মাফ করে দিয়েছেন। আর আমাদের ধর্মে আছে, ইসলামের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে মাফ করে দেওয়া। ইসলামের মুসলমানদের সবচেয়ে সৌন্দর্যটা কেউ প্রচারই করে না, মাফ। আল্লাহ বারবার বলছে তোমার সাথে অন্যায় হয়েছে, মাফ করে দাও, তুমি আমার উপরে ছেড়ে দাও। আর তুমি অতটুকুনি বদলে নাও যতটুকু তোমার সাথে করেছে। এখন যদি মেজারমেন্ট করে তুমি যদি বেশি নাও তাহলে গুনার ভাগী। তো বিরাট ভাগ তুমি ছেড়ে দিলে সাকসেস। এবং তুমি মনে রাখবা, তোমাকে ঠকিয়ে একটা লোক তোমার বিশ্বাসকে ঘাত করে, যে তোমার সাথে বিশ্বাসঘাত করেছে, ও বিশ্বাসঘাত বা ঘাতিনি, তুমি বিশ্বাসঘাতক না, তুমি তাকে বিশ্বাস করেছিলে, তুমি বিশ্বাসী। আমরা প্রায় ভুল করি। তুমি আমাকে একটা বিশ্বাস করেছিল, আমি তোমার সাথে বিশ্বাসঘাত করেছি, আমি বিশ্বাসঘাতক, তুমি কিন্তু বিশ্বাসী, তোমার কিছুই না, তুমি পজিটিভ, অল পজিটিভ। আমি কিন্তু বিশ্বাস, আমি তো চোর, তুমি কিন্তু সুফি। আমার বেলায় আমি কাউকে বিশ্বাস করলাম, বাট আমি তার বিশ্বাসঘাত করছি, আমি বিশ্বাসঘাতক, উনি বিশ্বাসী। ভেরি ইম্পর্টেন্ট। অর্থ, জনপ্রিয়তা, সম্মান, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অর্থ, জনপ্রিয়তা, সম্মান, এই তিনটা যদি তিনটাকে মিনিমাইজ করা যায়, তিনটাকে নিয়ে যদি চলা যায়, 33, 33, 34 সবচেয়ে বেস্ট। খালি সম্মান যদি পাওয়া যাবে, অর্থ না থাকে, তাহলে আবার সম্মান ঠিক রাখাটা কঠিন হয়ে যাবে। আর আবার ওই যে ব্যালেন্স, এই তিনটা ব্যালেন্স চাই। বাট সবার ফোকাস দিতে হবে সম্মানটাকে। এই তিনটার মধ্যে 34, অর্থ লাগবে 33, আর একটা কি জানি বললাম, জনপ্রিয়তা 33, 34 লাগবে, হলো গিয়ে 100 করি, এটা 34 লাগবে সম্মান। সম্মানটাকে ব্রেক করা যাবে, প্রত্যেকটা জিনিসই দরকার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই দরকার আছে, আলাদা করে বলা যাবে। খালি আমি সম্মান লালন করলাম, আমার ফ্যামিলি না খেয়ে বললো, এটা হবে না। এটা জীবনের সবচেয়ে বড় ভয় কি ভাইয়া আপনার? সবচেয়ে বড় ভয় হচ্ছে জীবনে প্রতিদিন চিন্তা করি যে ওই আমি সৃষ্টি সেরা জীব, আমি কি এটা আল্লাহ কাছে যে বলতে পারবো, স্রষ্টার কাছে? এরকম মারাত্মক লাগে। আমি তাকুয়া বলে, আমি খুব আল্লাহকে ভয় পাই। আমি সৃষ্টির সেরা জীব, আমার প্রমাণ কি করতে পারতেছি, আমি কি করতে পারতেছি, মানে উত্তরটাকে সঠিকভাবে দিতে পারবো? হ্যাঁ, ওনারা যখন ধরবেন, ধরবেন তো কনফার্ম। আমার 50, 60, 70, 80, 100 বছর জীবন তো শেষ। আমি এখানে কি রেখে গেলাম, কি করলাম, কি করে গেলাম, কোথাও থেকে আসছি, আমি কোথাও যেতে হবে, বিরাট একটা আখেরাত পড়ে আছে আমার জন্য। আমি আসছি কোথা থেকে, কায়নাত চলতেছে এভাবে। এবং আমি ভাবছি যে আমি এখানে আসার পরে এইটা ভাবার কোনো অবকাশই নেই। আমার টাইম, আমি ভাববো যতক্ষণ টাইম আসছে দুনিয়াতে, টাইমটা জানি, টাইমের আগেও দুনিয়া ছিল। অতএব এই কায়নাতের মালিক যিনি মহান স্রষ্টা, তার কাছে ফিরে যেতে হবে।
আবার অতএব ওই সময় যাতে ইনশাআল্লাহ পাস মার্ক পেতে পারি, এই জন্য সবসময় নার্ভসকে যতটুকু পারি, স্নায়ুকে যতটুকু পারি আমি কন্ট্রোলে রাখতে চেষ্টা করি। ভাইয়া আপনার কোন অভ্যাসটি আপনি আসলে পরিবর্তন করতে চান? কোন অভ্যাসটা? আমি মানে আরো মানে আমাকে আরো সবকিছুর মধ্যে আরো ধৈর্যশীল হওয়া উচিত। আমার ধৈর্য একটু কম। আচ্ছা। একটু ধৈর্য কম আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা ব্যবহার করা হয় আপনার? 30 to 40%। 40%? 30 to 40 আমরা ফেসবুকে গেলে দেখা যাবে। আচ্ছা। কারণ এগুলো মানে যে কমেন্টস চলে আসে, মানে কথার কথা, মানে আমরা এমন একটা মানুষ, মানে খুব শর্ট টাইমে কমেন্টস করে ফেলি। আর আমাদের এখানে হয় কি, আমাদের কেউ প্রত্যেক ম্যাক্সিমাম ফ্যামিলি পারিবারিক শিক্ষাটা নিচ্ছি না। কারো পরিবার ছোট বড় না, পারিবারিক একটা শিক্ষা থাকে। পারিবারিক শিক্ষার অভাবে আজকে মানে এই যে মানে যেভাবে পারতেছে গালাগালি করতেছে, এই মানে বলি না আমরা যে রুচির অবক্ষয়, এটা সব মিলে পারিবারিক বা আমি যেখানে পড়াশোনা করতেছি আমার একাডেমিক্যালি সব জায়গায় একটা খুব মানে ব্যস্ততা, অস্থিরতা, এটা খুব দরকার। এটা অসম্ভব দরকার। এটা এই জায়গাটা পারিবারিক একটা শিক্ষা খুব দরকার। আমার ফ্যামিলি বলছে, আমার মা বলছেন আমাকে একটা কথা, বাবা আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সৎ আর সম্মান বহন করতে হবে। সম্মান, আমরা লোয়ার মিডিল ক্লাসের লোক, আমাদের সম্মান হারানো যাবে না বাবা, লোভ করা যাবে না বাবা, লোভ লিমিটেশনে, এইগুলো সব মাথায় রাখছে। ভাই আপনার সন্তানদের নিয়ে আমরা একটু জানতে চাই। আমার বড় ছেলে মাস্টার্স করছে, আইটি থেকে গ্রাজুয়েশন করছে আইটি, আর এখন ও মাস্টার্স করছে ফিন্যান্সে, একটা চাকরিও করছে, ইউএনটিতে মাস্টার্স করছে। আর আমার ছোট ছেলে এএনএম ইঞ্জিনিয়ারিং পড়ছে, ফার্স্ট সেমিস্টার শেষ। বড় ছেলের নাম হচ্ছে হাসান মোহাম্মদ ওয়ালিদ, ডাক নাম ইয়োশি, ও বড়টা যেটা মাস্টার্স প্লাস চাকরি করতেছে। আর ছোটরা হচ্ছে ওয়াইশ কারণী হাসান, আমার নাম হচ্ছে শাহিদ হাসান। হ্যাঁ, ওয়াইশ কারণী হাসান, ও হচ্ছে ফার্স্ট সেমিস্টার শেষ করলো, ও হচ্ছে ইঞ্জিনিয়ার। বাবা হিসেবে মিশা সওদাগর কতটা কঠোর? কঠোর বাবুর মা মারাত্মক কঠোর। ওর মা লেখাপড়া ওর মা তো জীবন দিয়ে দিছে বাচ্চাদের জন্য লেখাপড়া। ওর মা তো টিচার, ওদের জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমার বাচ্চারা ম্যাথসে, কিন্তু আমার বাচ্চা এইবারও মানে এইবার ফার্স্ট সেমিস্টারে ও ম্যাথসে 100 আউট অফ 100 পেয়েছে ইউনিভার্সিটিতে। এইবারও আমার ছোট ছিল, বড় ছিল ম্যাথস আর সায়েন্সে অসম্ভব ভালো, তার মা খুব ভালো স্টুডেন্ট ছিলেন। আর আমি কঠোর, আমি মোটামুটি আমি 50-60। তার মানে বোঝাই যাচ্ছে যে ভাবির থেকে মানে ভাইয়া একটু কঠোর কম। হ্যাঁ, আমি অবশ্যই কঠোর, বাচ্চাদের বেলায় তো কঠোর কম। আচ্ছা আচ্ছা, পরিবারের সঙ্গে কাটানোর সবচেয়ে প্রিয় সময় কোনটি? আমরা নায়াগ্রা ফলস দেখতে গেছিলাম, আমেরিকা তো বারবারই যাওয়া হয়। নায়াগ্রা ফলসে অনেক দিন একসাথে ছিলাম, বাচ্চা টাচ্চা নিয়ে। ওই নায়াগ্রা ফলসের স্মৃতিগুলো আমার কাছে মানে বাইরে ওইটা খুব বেশি সময় ছিল। সবাই, আমার বড় ছেলে, ছোট ছেলে, আমি, আমার ওয়াইফ, ওই জার্নিটা খুব ভালো লেগেছে আমার। এই যে অভিনয় করে যাচ্ছেন, আপনার অভিনয় নিয়ে কি ভাবি কখনো আপত্তি জানিয়েছে কোনোদিন? না, নেভার। কিংবা কখনো কোনো সমস্যা হয়েছে? নেভার, কখনোই না, খুব আন্ডারস্ট্যান্ডিং। মানে এই যদি বলি উপরওয়ালার পরে, পরিচালক ডিরেক্টরের পরে আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট না করতে, আমি তো অভিনেতাই হতে পারতাম না, পরিষ্কার। আসলে সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় মন্ত্র কি, মূল মন্ত্র যদি আমরা? সমঝোতা। সম্পর্ক করবা 2 চোখ খোলা রেখে, সম্পর্ক করবেন 2 চোখ খোলা রেখে, একদম ভালো মন্দ খারাপ দেখে। সম্পর্ক যদি হয়ে যায় 1 চোখ বন্ধ করে দেন। কারণটা কেন বন্ধ করে? ভুল ত্রুটিগুলো বারবার দেখতে চায় না, 2 চোখ না, 1 চোখ বন্ধ করে দেন। যারা সম্পর্ক টিকিয়ে রাখতে চান 1 চোখ বন্ধ রাখতে হবে। সম্পর্ক করার সময় 2 চোখ খোলা রাখা করবেন, হয়ে গেলে 1 চোখ বন্ধ করে দেখবেন না। ওই সময় তো প্রেমের সময় বোঝা যায় না, প্রেমের সময় তো ওয়েল ড্রেস পরে আসে একে অপরের, বাট খাওয়ার এরপরে বিয়ে হওয়ার পরে দেখা যায় উনি আওয়াজ করে খাচ্ছে, এটা তোমার ঘুমের নাক ডাকতেছে, ওইগুলো মেনে নিতে হবে ভাই। বা তার মেন্টালিটি অন্যরকম একদম। আচ্ছা, পরিবারের জন্য সবচাইতে বড় ত্যাগ কি ছিল ভাইয়া আপনার? পরিবারের জন্য সবচেয়ে বড় ত্যাগ, পরিবারের জন্য সবচেয়ে বড় ত্যাগ, পরিবারকে স্ট্যাবল একটা পজিশন রাখতে হবে, বাচ্চাদের যাতে একটা বলতে পারে এটা মিশা সওদাগরের বাসা। আমার বাবা মিশা সওদাগর, দেখেন আমার বাবা ভিলেনিয়াস রোল করতেছে, কিন্তু আজ কোনো স্ক্যান্ডাল নাই। যেখানে যাই মানুষ তো আমার বাবা নেগেটিভ রোলে অভিনয় করার পর আমার বাবার মতো জনপ্রিয়তা সেকেন্ড একটা লোক আছে কিনা দেখেন, যে জীবনে একটা সিগারেট পানবে, টাচ করে না। ছেলে বলবে ওরা কি করেছে কিনা আমি জানি না, ওরা বলবে আমরা করেছি কিনা জানি না, আমরা বাবা করে না আপনারা জানেন। তো হ্যাঁ, আমরা মিশা সওদাগরের সন্তান, এবং মানে এই জন্য আমার যা করার আমি অনেক কাজ কন্ট্রোল করছি। আমার অনেক ভাল লাগে আমি জবাই দিয়ে দিচ্ছি, না করা যাবে না এটা।
আমার করা যাবে না, এটা আমার বাহ। পরিবারের জন্য থাকুক। আপনি যে খুব চমৎকার পার্সোনালিটির একটা মানুষ, আমরা সবাই জানি। আচ্ছা ভাই, আপনি এই যে এত জনপ্রিয় বাংলাদেশে, জনপ্রিয়তার কারণে কিন্তু অনেক সময় আমাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়। দ্যাট ইজ লাইক অনেকের ক্ষেত্রে গাড়ি থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় ইচ্ছা করে একটু রিকশায় করে আমরা জি, ঘুরে জি, বেড়াই, জি, জি। একটু টং দোকানে চা খাই, Perfect. একটু খোলা জায়গায় আর আমি হাঁটাহাঁটি করি। উল্টো নেই, বুঝো মা, হ্যাঁ। আমি কি করতে হবে? তাহলে আমি ব্যক্তিগত যেমন- জীবনে কিভাবে আপনি ও আছেন এটা ভাইয়া? এটা এটা হয় কি, আমার ভিতর প্রচুর পরিমাণে, ওই যে আমি বললাম না, আমি খুবই আন্তরিক, আর আই নো হাউ টু হ্যান্ডেল দ্য পিপল। এটা আমি ঢাকাইয়ারা খুব সুন্দর করে পারে কথাবার্তা। আমি ওইকে বুঝি যে এখানে একটা সম্পর্ক যদি বলি, মামা, মিয়া ভাই, এটা এই একটা শব্দে আমার মিশা সদর মুখ থেকে মিয়া ভাই যদি বের হয়ে গেছে, বড় ভাই, তো ওই বাবা ছোট ভাইটা, তুমি তো ছোট ভাই, আমি যেই আন্তরিকতার সাথে বলবো, ওর যেই থাকুক ওই করবে না। এই জন্য আর আমি আমার চলন বলুন, রাজীব ভাই বলছিলেন যে আমরা ভিলেনিয়াস রোল করি, ড্রেস আপ যত সিম্পল রাখবা, তখন তো আমি স্টাইলই ছেড়ে গেছি। রাজীব ভাইয়ের কথা, তখন আমি পাঞ্জাবি পাজামা, হোয়াইট শার্ট বা গেঞ্জি পরি আর জিন্স পরতাম। এখন তো একদম পাঞ্জাবি স্টিল ইউ আর স্টাইলিশ ভাইয়া, আপনি যেটাই পরেন, মানে প্রত্যেকটা এইজের কিন্তু একটা সৌন্দর্য হ্যাঁ, আছে। অফকোর্স, হ্যাঁ, আলাদা লুক চলে আসে। ডেফিনেটলি ভাই। জি। পরিবারের পরে আপনার সবচেয়ে কাছের বন্ধু কে? পরিবারের পরে সবচেয়ে কাছের বন্ধু, পরিবারের পরে সবচেয়ে কাছের বন্ধু এই মুহূর্তে আমার পরিবার ছাড়া আমার ছোট ছেলেটা এই মুহূর্তে আমার সবচেয়ে ভালো বন্ধু। ওয়াইশ কার্নি, বড়টা থেকে বেশি আমি এই মুহূর্তে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আমার ছোট ছেলে ওয়াইশ কার্নি। সত্যি, ওকে, যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সে সেমিস্টার, ও আমার সবচেয়ে ভালো খুব বন্ধু। ফ্রেন্ডলি না দুইজন? মারাত্মক। আচ্ছা, আপনি কি কখনো নিজেকে সফল মানুষ মনে করেন সব দিক থেকে, ক্যারিয়ার, ফ্রেন্ডস? ইনশাআল্লাহ, ডেফিনেটলি আমি সফল মানুষ মনে করি, ইনশাআল্লাহ, পরিষ্কার। প্রত্যেকটা মানুষেরই থাকে জীবনের শেষ বয়সে একটা না একটা ইচ্ছা থাকে। অনেক আছে গ্রামে যে থাকতে জি। পছন্দ করেন, অনেক আছে দেশের বাইরে চলে যান, অনেক আছে দেশের বাইরে থেকে দেশেও চলে আসেন। আপনার শেষ বয়সে আসলে শেষ কোথায় বয়সে যাওয়ার ইচ্ছা, ইচ্ছা শেষ আছে? বয়সে না, এখন ইচ্ছা আছে কাজে ফাঁকে ফাঁকে পরিষ্কার। আমি যে শ্রেষ্ঠ মাখলুক, এটা মানুষকে বলতে হবে, ধর্মের ভালো কথাগুলো মানুষকে বলতে হবে, শেষ কথা। আচ্ছা ভাই, আপনাকে এরকম একটা সুপার পাওয়ার দেওয়া হলো যে মিশা সওদাগর একদম নতুন ভাবে আবার জীবন শুরু করতে পারবে, জি। একদম একটা মানে থাকে নিউবর্ন চাইল্ড যেরকম হয়, আপনি কি আবারও মিশা সওদাগর হতে চাবেন? আবার মিশা সদর হতে চাবো, না, মিশা সদর হতে, মানে আরো মানুষকে, মিশা সদর না হয়েও মানুষকে সেবা কি করা যায়, ওই রকম যে কোনো পেশা হতে পারে। আরো মানুষের জন্য আরো কি করা যায়, নট নেসেসারি মিশা অভিনয়ের কিন্তু মাধ্যমে। আমি যতটুকু বুঝলাম আপনার যে জীবনটা, এটা তো খুবই স্যাটিসফাইড একটা লাইফ। আমি হলে তো আবার মিশা সওদাগর হতে চাইতাম। না, আমি মিশা সদর অনেক আছে, ব্যারিয়ারও আছে অনেক। ব্যারিয়ার তো থাকবে, ব্যারিয়ার ছাড়া আজকে মিশা সওদাগর না, আসলে এত সহজ তো ছিল না, না। মানে এই পজিশনটা এরকম হয়, একই মানে আমাদের অটো ঠিক করে দেয়, কিন্তু ওই হোটেলে যাও, টপ স্টার সাকিব আর মিশা অমুক ও জায়গায় থাকবে, তো এগুলো কিন্তু লাগেও, অন্য সেম আরও মেধাবান ওইখানে, এগুলো আবার খারাপ লাগে যে আমার থেকে মেধাবান সিনিয়র আর্টিস্ট ওইখানে, বাট আমি এইখানে ডিউটি স্টার, তো এগুলো মিলিয়ে টিলে এগুলোর ঝামেলাও আছে। আচ্ছা, এটা আসলে আমার অন্য জীবন চাই। জি ভাইয়া, এটা আসলে আমার কিউরিওসিটি থেকে জানা। ধরুন মিশা সওদাগর এত বর্ণিল একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ার নিয়ে যদি একটা বায়োপিক করার ডিসিশন হয় যে মিশা সওদাগরের ক্যারিয়ার নিয়ে একটা বায়োপিক করব, আপনি নায়ক হিসেবে কাকে চুজ করবেন আপনার ক্যারিয়ারের জন্য, মানে এই সিনেমা তৈরি করার জন্য? মানে আমার বায়োপিক, হ্যাঁ, আপনার একটা বায়োপিক ধরুন করা হবে, নায়ক হিসেবে কে আসলে আপনার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারবে অভিনয়ে আর কি? ও ফারহান টিভির ফারহান। আচ্ছা, টিভির ফারহান, ওকে। মুশফিক আর ফারহান। আচ্ছা, ওকে, মুশফিক আর ফারহান। যদি কখনো বায়োপিক হয় মিশা ভাইয়ের, হয়তোবা মুশফিক আর ফারহানকে আমরা দেখতে হয়তোবা পারি, তাই না ভাইয়া? আচ্ছা, সর্বশেষ একটা ভয়ঙ্কর ডায়লগ শুনতে চাই, দিয়ে আজকে আয়োজনটা শেষ করতে চাই। আমার বাসায় ঢুকে কি মনে হয় তোরে, আমার বিয়ে করি নাই? বিয়ে করছি, আমার দুটো বাচ্চাও আছে, পরিবারও আছে, সবের আগে আমেরিকা পাঠিয়ে দিছি। এখান থেকে টাকা কামাইয়া আমি আমেরিকা পাঠিয়ে, ওরা পায়ের উপরে পা দিয়া রাজা বাদশার মতো চলে। এই দেশটা আমার জন্য হয়েছে বুঝছস দুবাই, এখান থেকে টাকা কামাই ওখানে পাঠাই, যখন রাজনীতির প্যাচে পড়ে যাবো ফুস করে ওঠা আমি নিজেও চলে যাবো। গ্রেট গ্রেট গ্রেট, বীর ছবি ডায়লগ এটা। চমৎকার। তো ভাইয়া, আজকে আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় ঈদের সেলিব্রেশনটা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবার ভীষণ ভালো লেগেছে। আপনার ফ্যান ফলোয়ার্স, ভালোবাসা মানুষগুলো আপনাকে অবশ্যই দেখছে, তাদেরকে যদি কিছু বলার থাকে ছোট্ট করে ভাই। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমাকে যখনই দেখবেন, আমি বরাবরই একটা কথা বলে থাকি যে
নিজে সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন এবং মাকে ভালোবাসেন, মাতৃভূমিকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন আর সংস্কৃতিকে ভালোবাসবেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এপিএস স্টারে আসবার জন্য। আপনি ঠিক এমনই প্রাণবন্ত থাকুন, সুন্দর থাকুন, অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এশিয়া পোস্টের বিশেষ আয়োজন এপিএস স্টারের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সবার পছন্দের অভিনেতা মিশা সওদাগর। আসলে একটা মিশা সওদাগরকে নিয়ে একটা আয়োজন করে আসলে তাকে নিয়ে জানার বলার শেষ হবে না, কারণ তিনি নিজেই একটা বই। এই বইতে এত এত পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো পড়তে হলে এরকম আর অনেক অনেক আয়োজন প্রয়োজন। এই মানুষটা আমাদের চলচ্চিত্র জগতে একটা জ্বলন্ত অ্যাসেট। এই অ্যাসেটকে আমরা ধরে রাখতে চাই। মিশা ভাইয়ের ভাষায় বলছি, বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, আর তাহলেই কিন্তু আমাদের সিনেমার সামনের দিকে এগিয়ে যাবে। সকলে অনেক ভালো থাকবেন, সকলের দিন ঈদ অনেক সুন্দর কাটুক। আজকের মতো খোদা হাফেজ। থ্যাংক ইউ। কনফার্ম ভাই, আপনি না ভাইয়া কি বলেন? ওই যে একটা গানটা ওই সময় আবেগে ছিল মনে হয়। আপনি একটা সুন্দর কথা বলেন ভাইয়া, সত্যি। আপনার সাথে কেউ কথা বললে সে এমনিতেই আপনার প্রেমে পড়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। সত্যি কথা। আমার ভাবিরা বলতো তো, তুই জানো আমি তো অনেক বুঝি না, স্টাইলিশ ছিলাম তো, মানে সব তুই খালাতো ভাই ফুফাতো সব, আর আমি মেয়েদের দিকে তাকাতাম না। ছোটবেলা আবিষ্কার করলাম মেয়েরা সব মেয়েদের তাকে বন্ধু বান্ধব, বুঝলি তো, তোমাদের আল্লাহ তুই বানাই দিচ্ছে, দেখো তোমাদের